আচ্ছা, আপনারা ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন এই টপিকগুলো বের করেন। ঠিক আছে? বাংলা গ্রামার বইটা হাতে নেন, যার কাছে যেটা আছে। আমার এটা অনেক পুরনো। আপনারা নতুন বই হাতে নেন। যাই হোক, মানে নতুন বই বলতে একদম নতুন সিলেবাস না, পুরনো সিলেবাসের বইটা, বাংলা বইটা, ধ্বনিতত্ত্ব এবং ধ্বনি পরিবর্তন এই টপিকটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে ধ্বনি পরিবর্তনটা বের করেন, বের করলেই হবে। আর লাইভ ক্লাসটা লাইভও হচ্ছে, আপনারা লাইভেও দেখতে পারবেন আর কি। যারা ক্লাসে যুক্ত হতে পারেননি তারা লাইভে যুক্ত হতে পারবেন, লাইভ থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে বাংলা গ্রামারের আজকে আনুষ্ঠানিক ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সবাই গ্রামারের আজকে আনুষ্ঠানিক ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাসটা এখন শুরু করতেছি। আপনারা ধ্বনি পরিবর্তনের মধ্যে প্রথমে আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ভিতরে হচ্ছে বাংলা ভাষার ধ্বনি বর্ণ, এটা নিয়ে আলোচনা করা। আচ্ছা, ইউটিউবে মনে হয় বাফারিং হচ্ছে। তো যাই হোক, আমরা ক্লাসটা এখন শুরু করতেছি। আপনারা ধ্বনি পরিবর্তনের মধ্যে প্রথমে আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ভিতরে হচ্ছে বাংলা ভাষার ধ্বনি বর্ণ, এটা নিয়ে আলোচনা করা। আচ্ছা, ধ্বনিতত্ত্ব, তাহলে এই টপিকটার মূল কথা হচ্ছে, মূল এখানকার আলোচনা হচ্ছে যে আপনার স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, এইগুলো বর্ণ। বর্ণ আমরা জানি যে আমাদের প্রথম কথা এখানে দুইটা কথা, একটা হচ্ছে ধ্বনি, আরেকটা আমরা কথা বলছি বর্ণ। তাহলে ধ্বনিটা হচ্ছে যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণের সময় যেটা আমরা উচ্চারণ করি আর কি, মুখ থেকে যেটা আওয়াজ করি, যেটা বের করি, এটা হচ্ছে ধ্বনি। আর এই জিনিসটাই যখন লিখিত রূপ পায়, লিখিতভাবে যখন এটা আলোচনা করা হয়, তখন সেটা হয় হচ্ছে বর্ণ। যেমন ধরেন আমি মুখ থেকে বললাম ক, তাহলে কটা এই অবস্থা হচ্ছে ধ্বনি থাকতেছে। কিন্তু ক, এই কটা যখন আমি এখানে লিখছি, লিখিত আকারে প্রকাশ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। তাহলে আমাদের এই ধ্বনি নিয়ে আজকে আলোচনার বিষয়। তাহলে এখন দেখেন, এইখানে এই 9-10 বইটা বের করেন, আমি একটু এখান থেকে ব্যাপারটাগুলো আলোচনা করে দিচ্ছি টোটাল। তাহলে বাংলা বর্ণমালা আছে আমাদের কয়টা আপনি জানিস? ধ্বনি আছে কয়টা? ধ্বনি আছে হচ্ছে মোট 50টা। এর মধ্যে স্বরধ্বনি আছে 11টি, আর 39টি আছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। তো এই ব্যঞ্জন ধ্বনিগুলো আবার ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করা আছে। আমাদের যে উম, বইটা আছে, সেই বইটাও আপনারা বের করতে পারেন, যে বইটা আমরা কোচিং থেকে যে বইটা আপনারা নিছেন, আমাদের শীটের যে বইটা, আমি বইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। বইয়েও আমাদের এই টপিকটা আছে, আপনারা বই থেকেও এই টপিকটা বের করেন।
আচ্ছা, এই যে বই, আমাদের যে বইটা আছে, আমাদের বইটা বের করেন। তাহলে দেখেন আমাদের বইয়েও এই ধ্বনিতত্ত্ব এই টপিকটা আছে। বইয়ের সবাই পৃষ্ঠা বের করেন, 162 পৃষ্ঠা সবাই একটু বের করেন। এই দেখেন 162 পৃষ্ঠা আমাদের এই যে ধ্বনিতত্ত্ব আছে, 162 পৃষ্ঠাটা বের করেন। এখানে দেখেন 19 বইয়ের এই যে নির্যাসটা, এখানে আমাদের এই 19 বইয়ে আমাদের যেটা ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, ঠিক এখান থেকে সুন্দর করে নিয়ে এবং এটার সাথে আরো কিছু অন্য বই থেকে প্রশ্ন মিলায় আমাদের এই এই বইটা তৈরি করা, এই শীটটা তৈরি করা। এখানে দেখেন সুন্দর করে কোন কোন ধ্বনি আছে, কি কি ধ্বনি আছে, সব এখানে এত সুন্দর করে আলোচনা করা আছে যে এটা পড়ার জন্য মনে করেন যে টিচার দরকার হবে না, বইটা থাকলেই আপনি এনাফ। এই বইটা থাকলেই আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারছেন আর কি জবের জন্য। তাহলে এই বইটা কিন্তু সেভাবে করে এখানে লেখা। এখন এইখানে দেখেন ধ্বনিতত্ত্ব আমাদের, যে মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু কোথাও বাধা হয় না, এটাকে আমরা জানি স্বরধ্বনি, আর যেটা বায়ু বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে একা একা উচ্চারিত হতে পারে না, সে স্বরধ্বনির সহায়তা নিয়ে উচ্চারিত হয়। তাহলে এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করা আছে। এবার মাত্রা সহ যে বর্ণগুলো দেওয়া আছে দেখেন, বর্ণ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এটার যে অধ্যায়টা আছে এটাও একটু আমাদেরকে দেখেন, এখানে মানে আপনার বক্স করে দেওয়া আছে আমাদের বইয়ের 162 পৃষ্ঠায়। এরপরে আছে হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না। মৌলিক স্বরধ্বনি 7টি, অ আ রস্যই এ এ উ আর হচ্ছে অ। এরপর যৌগিক স্বরধ্বনি আছে, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনির ব্যাপারটা কিরকম, ধরেন আমি বললাম যে আমি বাড়ি যাই, তাহলে এই যে যাই কথাটা বললাম, যাই, দেখেন এখানে আ রস্যই আ যোগ ই আছে, যাই বললে আই থাকতেছে, এই যে যাই আইতে দেখেন তাহলে দুইটা স্বরধ্বনি আছে, এই জন্য আমরা এটাকে বলছি যৌগিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনির ব্যাপার মানে কেন বলতেছি বা যৌগিক স্বরধ্বনির গঠনটা বুঝতে পারছেন কিনা আমাকে রেসপন্স করবেন, হ্যাঁ না বলে জানাবেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন বইয়ের দিকে তাকান, যে রস্য স্বর 4টি, অ রস্যই রস্যু রি। দীর্ঘ স্বর 7টি, সরেয়া রস্যু দীর্ঘ এ ওই ও ও। মানে যেগুলো উচ্চারিত একটু মানে আপনার বেশি টানতে হয়। আরবি গ্রামারে যেটাকে আমরা টান বলি, এক আলিফ, দুই আলিফ, হ্যাঁ 3 আলিফ বা 4 আলিফে টান আছে, তাহলে যেগুলো একটু বেশি টেনে পড়তে হয় উচ্চারণে সেটা হচ্ছে দীর্ঘ। বাংলা গ্রামারে সেটাকে বলা হয় দীর্ঘ স্বর এবং রস্য স্বর। তাহলে রস্য স্বর এরকম আছে 4টি আর দীর্ঘ স্বর আছে 7টি। এরপরে কার আমরা জানি এক কথায় যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 11টা। তাহলে কার কয়টা হবে বলেন তো? কার হবে কিন্তু 10টা। কার 11টা কেন? মাইকটা অফ করেন, মাইক অফ করেন। আচ্ছা, কার 11টা কেন হচ্ছে না? হ্যাঁ, অটা, অটাকে অ হচ্ছে বিলীন বা নীলিন বর্ণ বলা হয়। হ্যাঁ, অটা প্রত্যেকটা বর্ণের সাথে অটোমেটিক্যালি থাকে, এই জন্য অ এর জন্য আলাদা কার হয় না, বাকি 10টা বর্ণেরই কার আছে। এবং দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু দেওয়া আছে বাচ্চা মানুষের মতো বইয়ের মতন, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার সব প্রত্যেকটা কাজই দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখেন এমনি উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ধ্বনির বিভাগ। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা বর্ণের বিভাজনটা আর কি। তাহলে এখানে স্পর্শ ধ্বনি আছে, ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শ ধ্বনি। তাহলে এই যে ক থেকে ম, এই যে 25টা স্পর্শ ধ্বনি আছে, এই 25টা স্পর্শ ধ্বনি, এদেরকে কি, এদের আর এক নাম কি বলেন তো? স্পর্শ ধ্বনিকে আমরা অন্য কি নামে চিনি? এই আপনারা তো টিচার, এগুলো পড়ান তো বাচ্চাদেরকে, বলেন। বলছি স্পর্শ, এই যে ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি, এই স্পর্শ ধ্বনির আর এক নাম কি সেটা আমি জিজ্ঞেস করছি তোদের কাছে। হ্যাঁ, যৌগিক বর্ণ বলা, যৌগিক বর্ণ বলা হয়। কি বলা হয় দেখি বলেন। যৌগিক বর্ণ না স্যার, যৌগিক পঞ্চবর্ণের মধ্যে থাকে সেজন্য পঞ্চবর্ণের মধ্যে সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছি যে এটা হচ্ছে বর্গীয় বর্ণ, এর আরেক নাম হচ্ছে, এরা পঞ্চবর্গের মধ্যে অন্তর্ভুক্ত, 5টা বর্গ আছে এদের, তাই না? এই 5টা বর্গের ভিতরে অন্তর্ভুক্ত থাকার কারণে এদের আরেক নাম হচ্ছে বর্গীয় বর্ণ, আমি এটা জানতে চাচ্ছি।
তাহলে এর আরেক নাম হচ্ছে এই স্পর্শ ধ্বনি যেগুলো আছে এর আরেক নাম হচ্ছে বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ কয়টা? হ্যাঁ, তাহলে এই স্পর্শ ধ্বনি যদি স্পর্শ বর্ণ বা ধ্বনি এটা যদি 25টা হয় তাহলে বর্গীয় কয়টা হবে? বর্গীয় 25টা হবে। কিন্তু এই 25টাকে আবার আমরা কি করছি 5টা ভাগে ভাগ করে করতেছি, ঠিক আছে? তাহলে সেই যে 5টা ভাগে আমরা এদেরকে ভাগ করতেছি এই 5টা ভাগ অনুযায়ী এদেরকে বর্গ নামে ডাকা হয়। এই 5টা ভাগে এদেরকে মূলত আলোচনা করা হয়। তাহলে সেই 5টা ভাগ কি কি বলেন তো? কণ্ঠবর্গ যেটা ক বর্গটা, তারপর তালব্য বর্ণ আছে, বর্গ আছে যার মধ্যা দন্তন্য উষ্ট এরকম ভাগাভাগি আছে স্যার। তাহলে একটা বাচ্চা জন্মের পরে কোন বর্গের বর্ণ প্রথম শেখে? স্যার কণ্ঠবর্ণ প্রথম শেখে, তাই তো? তাহলে আপনার ম্যাডাম আপনার বাচ্চা আছে? আপনার বাচ্চা জন্মের পর প্রথম মা বলে রাখছিল না কাকা বলে রাখছিল? ওইটা মোটামুটি মানে আপনার আমরা বুঝি না, মনের ভাব প্রকাশ না হলে সেটা ভাষা হয় না, কিন্তু মনের ভাব যখন সে প্রকাশ করতে পারছে তখন সে মা বলছিল, মা মানি পানি এইগুলা বলছিল নাকি কাকা কাকি বলছিল, কোনটা বলছিল? আব্বা তো বলে, ঠিক আছে, আব্বার আগে কোনটা বলে তাই কোন। কিন্তু প্রথমে কি বলছে আমি জিজ্ঞেস করছি, প্রথমে কি বলে? শোনেন, এক একজনে যতই যা হোক না কেন মায়েরা জন্মের পর তার বাচ্চারে প্রথম আর যাই হোক কাছে থাকে কে, মা থাকে না আব্বা থাকে? বলেন, যার বেঁচে আছে, যারটা মারা গেছে তার কথা ভিন্ন, যার মারা গেছে তারও দেখেন কোনো মহিলাই পাশে থাকে, তাই না? তাহলে তারা কি আগে মা বলা বাদ দিয়ে আব্বা বলা শিখাবে? আছে পৃথিবীতে এরকম কোনো মহিলা? আপনারা আছেন কেউ বলেন তো যে আমি আমার বাচ্চারে প্রথম মা মা মানি পানি এগুলো বলা বাদ দিয়ে আব্বা বলা শিখাইছি? কেউ বলতে পারবেন? তাহলে শোনেন, একটা বাচ্চা জন্মের পরে প্রথম ওষ্ঠবর্গ প্রথম শেখে, ঠিক আছে? ওষ্ঠবর্গের বর্ণগুলো সে প্রথম শেখে। এটা পরীক্ষাতে আসে ভাই, এই প্রশ্নটা পরীক্ষাতে বেশ কয়েকবার বেশ কয়েক জায়গায় আসছে আর কি। এখন ওষ্ঠবর্ণগুলো কি কি? ওষ্ঠবর্ণগুলো কি কি বলেন? প, ফ, ব, ভ, আর হচ্ছে এই দেখেন ম। তার মানে দেখেন বাচ্চা জন্মের পরে এইগুলোই কিছু না কিছু শেখে। ফ লিখছি তা ব হয়ে গেছে। এর বাইরে কিছু শেখে বলেন? হয় এর মধ্যেই কোনো বর্ণ সে প্রথমে উচ্চারণ করে। এই জন্য একটা বাচ্চা জন্মের পরে প্রথম এইগুলোই শেখে। বাবা বলেন, আপনি যদি বলেন না ঠিক আছে আমি মা শিখাইনি বাবা শিখাইছি, তা বাবা সে বটাও কিন্তু অষ্টবর্ণের মধ্যেই পড়ে, তাই না? তাহলে একটা বাচ্চা জন্মের পরে প্রথম এই অষ্টবর্গের বর্ণগুলো শেখে। আচ্ছা, এখন এইগুলো দেখেন, এগুলো তো আমাদের শীটে আমাদের বইয়ে তো সুন্দর করে লেখা আছে, স্পর্শ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, এগুলো আমি এই যে এই বর্গীয় বর্ণগুলো এই যে 25টা আছে এই 25টার মধ্যে আবার আপনার দুই ভাগে মোট 5 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, আর একটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, এই দুই দুই 4 ভাগ। আরেকটা আছে নাসিক্য বর্ণ, এই 5 ভাগ। এটা আমি বুঝাবো, এখানে দেখাই দেবো সুন্দর করে, মনে রাখার কৌশলও শিখাবো। এর সাথে আরো আছে দেখেন তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কি কি? এই যে 2 র আর কি, হ্যাঁ, ড র ডয় বিন্দু র। এবারে কম্পনজাত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি, অন্তস্থ ধ্বনি, পরাশ্রয়ী বর্ণ, অনুনাসিক্য বর্ণ, কার, ফলা, এগুলো দেখেন। এবং এই কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আমাদের যে 19 বইটা আছে এই বইটার এই অধ্যায়ে কিন্তু আমাদের এগুলো সব আলোচনার বিষয়। তাহলে এটাতে দেখেন এই ধ্বনির শেষে এসে দেখতে পারবেন যে এখানে এই দেখেন যুক্তবর্ণ দেওয়া আছে, দেখছেন 19 গ্রামার বইয়ে? এই যুক্তবর্ণগুলোই গুরুত্বপূর্ণ। এখানে যে যুক্তবর্ণ দেওয়া আছে এবং আমরা যে কিবোর্ডে যে বাংলা লিখি না কম্পিউটারে, কম্পিউটারে বাংলা এই যে বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ কিন্তু এইভাবে যুক্ত হয়। এই 19 বইয়ে যেভাবে আছে ঠিক এইভাবে করে তাকে প্রোগ্রাম করে সেট করা আছে।
তো এইখানে মোটামুটি সেগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলো, আমাদের শীটের বইয়ে শীটেও বক্স করে দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলো, যেগুলো পরীক্ষাতে বেশি আসে, বেশি আসবে। টোটাল সব দেওয়া নেই, সাজেশন আকারে এটা দেওয়া আছে। আর তারপরে দেখেন এখানে তো প্রচুর এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, এরপরে এমসিকিউ প্রশ্নগুলো পড়বেন। এই দেখেন এখানে মেলা এমসিকিউ দেওয়া আছে, এবং তাদের সেই এমসিকিউ দেওয়ার পরে দেখেন তার সাথে তার উত্তরগুলো দেওয়া আছে। তারপরে আছে শব্দের অধ্যায়, ওই অধ্যায়টা আমরা পরে পড়বো। তাহলে ধ্বনির মোটামুটি আমরা প্র্যাকটিসটা কিন্তু এখান থেকে করব, এবং এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে, এটা একটু দেখে নেবেন এখান থেকে। আচ্ছা, এইবার এই ধ্বনির ভিতরে এই যেগুলো বললাম, এগুলো তো আর আমার বুঝায় দেওয়ার আলোচনা করার মতো কিছু নাই, বইতে সব সুন্দর করে লেখা আছে, এগুলো আপনারা দেখলে এমনি বুঝবেন পারবেন। তাহলে এখন এখন যে জিনিসটা আমরা দেখবো তা হচ্ছে, আমরা এর আর একটা ভাগ আছে আমরা জানি, যে সেই ভাগটাকে আমরা বলি অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন। এই তিনটা ভাগে ভাগ আছে না? তো এই তিনটা ভাগ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, যে কোনটি অর্ধমাত্রা বর্ণ, কোনটি পূর্ণমাত্রা বর্ণ, বা কোনটি মাত্রাহীন বর্ণ। তাহলে এই মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এই জিনিসটা একটু আমরা দেখবো যে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা আমরা শিখবো। তাহলে এইটার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা জিনিস ছক করে ফেলি। সেই ছকটা করবো হচ্ছে, আমরা ছোট থেকে বড়, ছোট থেকে বড় একটা ছক হবে। তাহলে ছোট থেকে বড় যদি করি, তাহলে আমি প্রথমে লিখি মাত্রাহীন, তারপরে একটু বড় হচ্ছে অর্ধমাত্রা, আর এরপরে পরিপূর্ণ করি পূর্ণমাত্রা। ঠিক আছে, আর এখানে দিচ্ছি হচ্ছে মোট, তাহলে ভাগ হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, আর এখানে আসতেছে, এখানে লিখলাম মোট। ঠিক আছে, তাহলে বর্ণ আমরা দুই প্রকার আছে, একটা হচ্ছে আমাদের স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর এই পাশে আবার মোট দিচ্ছি। খেয়াল করেন, আমরা এই একটা বক্স বানানোর চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, তাহলে এটাতে আমরা বলছি যে এটা হচ্ছে স্বরবর্ণ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা এইখানে লিখলাম কি আকারে, ছোট থেকে বড় এইভাবে লিখছি না? মানে প্রথমে লিখছি, না একটা ঘর আসলে ইয়া হয়ে গেছে, আর একটা ঘর বাদ, এটা একটু ছোট করি। আচ্ছা দেখেন, তাহলে এইখানে আমরা কিভাবে লিখলাম, এইখানে আমরা লিখলাম ছোট থেকে বড়, প্রথমে মাত্রাহীন বর্ণ লিখেছি, তারপরে একটু বড় অর্ধমাত্রা, তারপরে পূর্ণমাত্রা। তাহলে এইটা যদি লিখি, তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যে ছোট থেকে বড় লিখছি, এইভাবে একটা কথা মনে রাখবো, যে স্বরবর্ণের জন্য একটা 416, এই একটা কথা শুধু মনে রাখেন। তাহলে বলেন কি মনে রাখবো? 416, 416টা তৈরি দেখেন, এই ছোট থেকে নিছি, এবং এখানেও কিন্তু দেখেন 416, এই যে এক মাঝখানে আছে, চার ছোট, চারটা কিন্তু আগে লিখছি, মানে 416 না 614, সে প্যাঁচ লাগারও কিন্তু কোনো কারণ নেই, কারণ ছোট থেকে লিখছি। তাহলে ছোট 4 আর 6 এর মধ্যে ছোট হচ্ছে এক, বাদ দিয়ে 4 আর 6 এর মধ্যে ছোট 4, তাহলে আমরা কিন্তু 4 কে আগে লিখছি। তাহলে এখানে আমরা ছোট থেকে, আচ্ছা মাইকটা অফ করেন, মাইকটা অফ করে রাখেন, মাইক অন করে রাখছেন কেন? ক্লাসগুলো তো রেকর্ডিং হয়, আপনার মাইকটা এই যে আপনারা বুঝতেছেন না, মাইক অন করে রেখে দিচ্ছেন। নাহিদাকে, নাহিদা আপনি মাইক অন করে রাখছেন কেন? আচ্ছা, তাহলে স্বরবর্ণ আমরা এটা ছোট থেকে বড় মনে রাখতেছি 416। এখন দেখেন কয়টা, মানে মাত্রাহীন বর্ণ কয়টা বলেন তো?
টোটাল 10টি। মাত্রাহীন বর্ণ টোটাল, আচ্ছা টোটাল আমি লিখলাম 10টা। অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টি। 8টা। তাহলে মোট 50টা হবে। পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টি। 32টি। তাহলে দেখেন এই 32 আর 40 আর 10, তাহলে মোট বর্ণ কয়টা হলো? 50টা। ঠিক আছে, তাহলে মোট বর্ণ কয়টা পেলাম? 50টা পেলাম। এখন দেখেন আমার কথা হচ্ছে যে মাত্রাহীন বর্ণ আমি আমি বলতেছি কয়টা, তাহলে স্বরবর্ণ মোট কয়টা আছে আমাদের? 11টা। দেখেন তো এখানে কি 11 হয়? 6 আর 5 11। তাহলে স্বরবর্ণ মোট কয়টা পেলাম? 11টা। আচ্ছা, এখন দেখেন মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? 4টা। তাহলে মোট মাত্রাহীন বর্ণ যদি 10টা হয়, তার মধ্যে যদি স্বরবর্ণ হয় 4টা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। আচ্ছা, তাহলে এখন অর্ধমাত্রা, এই আপনার এই যে আপনি মাইকটা অন করেন, আপনার খসখস শব্দ হয়। ফাহিম, ফাহিম আপনার মাইক অন করা দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন অর্ধমাত্রা বর্ণ মোট হচ্ছে 8টা। তাহলে মোট যদি 8টা হয়, তাহলে তার মধ্যে স্বরবর্ণ যদি একটা থাকে, তাহলে ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা হয় বলেন? একটু মন দিতে হবে, মনোযোগ দিয়ে এগুলো, মানে কথাটা হচ্ছে যে আমরা উভয় আলোচনার মাধ্যমে জিনিসটা শিখে নিচ্ছি আর কি। এরপরে দেখেন পূর্ণমাত্রা বর্ণ মোট যদি 32টা হয়, তার মধ্যে যদি স্বরবর্ণ 6টা থাকে, তাহলে বাকি ব্যঞ্জন বর্ণ কয়টা হবে? 26টা হবে। আচ্ছা, তাহলে দেখেন যে ব্যঞ্জন বর্ণ মোট কয়টা ছিল? মোট ব্যঞ্জন বর্ণ কয়টা? 39। তাহলে এটা যোগ করলে কি 39টা হয়? তাহলে মোট যোগ করলে 39টাই হচ্ছে। তাহলে এখন দেখেন এখানে 39 আর 11 মিলে কি 50 হয়? হচ্ছে। তাহলে এই 39 আর 11 মিলে মোট 50 পেলাম। আবার এখানে মোট এদিক থেকে যদি মোট করি, তাহলে দেখেন আমার টোটাল এই অর্ধমাত্রা, মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা সবকিছু মিলেও 50টা পাচ্ছি। আবার ব্যঞ্জন বর্ণ টোটাল 39টা হচ্ছে, স্বরবর্ণ টোটাল 11টা হচ্ছে। এই চারটা কি বুঝতে পারছেন? তাই বলেন। চারটা আশা করি বুঝতে পারছেন। এই চারটা যদি একটু মনে রাখা যায়, মনে রাখার কৌশলটাও তো বলে দিলাম। মনে রাখার কৌশলটা হচ্ছে এটা আমরা ছোট থেকে বড় এইভাবে মনে রাখবো। তাহলে প্রথমে আমরা মনে রাখছি ছোট, মাত্রাহীন, তারপরে অর্ধমাত্রা, তারপরে পূর্ণমাত্রা। এভাবে আমরা এটা মনে রাখার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এরপরে দেখেন ব্যঞ্জন বর্ণ 6টা, 7টা, 26টা। এখন এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি ডাইরেক্ট মুখস্থ রাখেন, তাহলে পরীক্ষায় হলে আরো বেশি ভালো হয়। তাহলে বলে দেন এখানে 10টা মুখস্থ করা যায়, মাত্রাহীন শুধু মাত্রাহীনটা মুখস্থ করে ফেলানো যায়, অথবা অর্ধমাত্রা অথবা পূর্ণমাত্রা। তাহলে সবচেয়ে ছোট আছে হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। তাহলে অর্ধমাত্রা সবচেয়ে ছোট, এইটা অন্তত আমি মনে রাখি। তাহলে অর্ধমাত্রা বর্ণগুলো কি কি দেখেন, এই স্বরবর্ণের মধ্যে একটাই মাত্র বর্ণ আছে, কি বলেন তো সেটা? হ্যাঁ, তাহলে আমরা এটা, তাহলে বাকি হচ্ছে রি। এরপর দেখেন একসাথে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, রি, খ, গ, ন, ধ, প, থ, স। বুঝছেন? তাহলে এই 8টা কি কি? রি, খ, গ, ন, ধ, প, থ, স। তাহলে খ, গ, ন, ধ, প, থ, স। তাহলে আমরা এইভাবে করে এটা মনে রাখতেছি আর কি। অর্ধমাত্রা তাল বস। তাহলে দেখেন রি, খ, গ, ন, ধ, প, থ, স, এইভাবে করে আমরা এই 8টা বর্ণ মনে রাখতে পারি। তাহলে বাকিগুলো আবার খুব সহজ হয়ে যাচ্ছে। এখন দেখেন পরীক্ষায় আপনার যদি আসে যে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, তাহলে দেখেন এই স্বরবর্ণ অর্ধমাত্রা, তাহলে আমরা 416 দিয়ে মনে রাখছি। তাহলে মাঝখানে অর্ধমাত্রা আছে, অর্ধমাত্রা মাঝেরটা, তার মানে মাঝে 1 আছে, আমি বলতে পারবো। যদি বলে যে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, তাহলে মোট মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে 10, মাত্রাহীন বর্ণ আছে 10টা। তার মধ্যে 416 দিয়ে মনে রাখছি, স্বরবর্ণ প্রথমে দিছি, স্বরবর্ণ এটাও ছোট থেকে বড় সাজাইছি। তাহলে স্বরবর্ণ যদি 4টা চলে যায়, বাকি থাকে 6টা। এটা একটু ঠান্ডা মাথায় 1 মিনিট চিন্তা করেন, দেখেন এটা খুবই সহজ একটা ব্যাপার। এটা আমরা এইভাবে মনে রাখবো। ঠিক আছে?
এই মাত্রাহীন এই জিনিসটা পেঁচাবো না, কারণ পিএসসি এটা পছন্দ করে, এই টপিকটা থেকে পিএসসি প্রশ্ন দেয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু এখান থেকে মনে রাখবো। আচ্ছা, এরপরে নাহিদা, আমি আপনাকে আনমিউট করলাম, আপনি আবার মিউট করলাম, আপনি আনমিউট হলেন কেন? আপনি আপনার মাইকটা অন করবেন না, আপনার কথা বলার দরকার নেই, ঠিক আছে? এটা একটু ঠান্ডা মাথায় ভাবেন, এটার এইটুকুই ছিল। আচ্ছা, এরপরে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে বর্গীয় বর্ণ। এখন বর্গীয় বর্ণটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বর্গীয় বর্ণ আমরা বলছিলাম যে উষ্ণধ্বনি, শীর্ষধ্বনি সবকিছু সব বর্গীয় বর্ণের পরে মোট এখানে যে 50টা আছে, বিশেষ করে 39টার মধ্যে 25টাকে আমরা বর্গীয় বর্ণ হিসেবে নিয়ে নিচ্ছি। বাদ বাকি যেগুলো থাকতেছে সেগুলোর ভাগও আমরা এখানে দিচ্ছি, উষ্ণবর্ণ, শীর্ষবর্ণ, তারঞ্জাত ধ্বনি সবকিছু আমরা ওখানে দিয়ে রাখছি। কিন্তু এইখানে তাহলে আমাদেরকে এই 25টা বর্ণকে আমরা বলছিলাম যে 5 ভাগে ভাগ করা হয় এই 25টা বর্ণকে। তাহলে আপনারা যদি বইটার দিকে তাকান, বইটার দিকে তাকালেও দেখতে পারবেন, এই যে 9-10 বইয়ে দেখেন এই যে 4টা দেওয়া আছে, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। হ্যাঁ, এখন এখানে সংজ্ঞা দিয়ে যদি আপনি পড়তে চান, যে তো আমি একটু সংজ্ঞা দিয়ে পড়ি, এখানে সংজ্ঞা লেখা আছে অল্প প্রাণ ধ্বনি কি, যে কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, এরূপ ধ্বনিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। এখন কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস আমার জোরে যাচ্ছে আর কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে যাচ্ছে না, এটা পরিমাপ করার জন্য কি একটা যন্ত্র বানায় নেবো সাথে, তারপরে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখবো? এই কি পারা যায় বলেন? এরপরে আছে হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ গেল, এরপরে আছে ঘোষ, অঘোষ। তাহলে অঘোষ ধ্বনি কি, কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না, মানে গলা কাঁপে না আর কি। হ্যাঁ, আর কোনো কোনোটা উচ্চারণের সময় গলা কাঁপে। বাস্তবে এই গলা কাঁপানো আর গলা না কাঁপানো, আমরা বাঙালিরা মনে করেন যে 10 কিলোমিটার পাথ চেঞ্জ হয়ে যান, এখান থেকে 10 কিলোমিটার আরেক দিকে যান, ভাষা চেঞ্জ হয়ে যায় 10 কিলোমিটারের বেগে। ভাষা যখন চেঞ্জ হয় তখন মানুষের এই ভাষাটার সাথে সাথে তার উচ্চারণের স্টাইলটা, কথাবার্তা বলার ধরন, এগুলো সবই চেঞ্জ হয়ে যায়। কারণ এক এক এলাকার মানুষ এক একটা ধ্বনি ভালো মতো উচ্চারণ করতে পারে, তারা উচ্চারণ, কেউ কেউ ভালো মতো উচ্চারণ করতে পারে না। আপনি যেভাবে র বলতেছেন, সে আরেকটা র দিয়ে না বলে সে অন্য কিছু দিয়ে বলে, ল দিয়ে বলে। বা আপনি যেটা মনে করেন ক দিয়ে বলতেছেন, কেউ সেটাকে খ দিয়ে বলতেছে। ঠিক আছে, আপনি যেটাকে ঠ দিয়ে বলতেছেন, দেখা যাবে অন্য কেউ সেটাকে ড দিয়ে বলতেছে। তার মানে এইভাবে করে আপনি আমি কিন্তু এই আমাদের এই যে নিজের অঞ্চলের ভিতরে এই যে উচ্চারণের এত যে একটা বৈচিত্র্যতা আছে, এই বৈচিত্র্যতার কারণে এইভাবে কেতাবি সংজ্ঞা দিয়ে এগুলো শেখা সম্ভব না। কিন্তু এই অধ্যায়টা তো আমার জানা লাগবে, কারণ আমার পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, বা নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, এই ধরনের প্রশ্ন আমার পরীক্ষাতে আসবে। তাহলে সেটা তো আমাকে সলভ করতে হবে। তাহলে এটা আমি সলভ করবো কিভাবে? সেই চারটা, এইটা আমি একটু আপনাদেরকে এখন দেখাচ্ছি, এইটা একটু তাহলে মাথায় রাখেন। তাহলে আমরা মোট বলতেছি যে আমাদের মোট এখানে 5টা ভাগ হবে, ঠিক আছে? দেখেন, তাহলে দেখেন, আমরা এই এই জিনিসটাকে আবার এখানে 2টা ভাগে ভাগ করব। তাহলে এই যে 5টা আমরা নিলাম, এইখানে 2টা ভাগ হবে, ভাগ 2টা করব। তাহলে আমরা এদেরকে মোট বলছি 5টা ভাগে ভাগ করব, ঘোষ, অঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে প্রথম 2টা এখান থেকে ভাগ করতেছি, এই 2টাকে আমরা বলতেছি অঘোষ। এরপরে আমরা এখান থেকে নিচ্ছি 1
2 3 তিনটা নিচ্ছি, এই তিনটা নিয়ে তিনটাকে আমরা বলতেছি যে এই তিনটা হচ্ছে ঘোষ। আর এই শেষে যেটা থাকতেছে একে আমরা ঘোষ অঘোষ, এই মানে এই লাইনটা দরকার নেই, এটা লাগবে না। দেখেন, তাহলে আমরা এখানে প্রথম বর্গীয় বর্ণ দিব, তাহলে আমরা এটাকে প্রথম যে বর্ণটা আছে এটাকে আমরা একে আমরা ডাকতেছি ক বর্গ বলে, এর নাম দিলাম যে ক বর্গ। আচ্ছা দেখেন, তাহলে এটাকে ক বর্গ বলতেছি। প্রত্যেক বর্গের প্রথম বর্ণগুলো হচ্ছে ক, চ, ট, ত আর হচ্ছে প। ক চ ট ত প, এটা একটু মাথায় রাখেন। প্রত্যেক বর্গের প্রথম বর্ণগুলো হচ্ছে ক চ ট ত প, এটা হচ্ছে প্রত্যেক বর্গের প্রথম বর্ণ। তাহলে এই ক চ ট ত প প্রত্যেক বর্গের প্রথম বর্ণ, তাহলে আমরা প্রথম বর্ণকে 1 নম্বর ঘরে লিখে রাখতেছি, ক চ ট ত আর হচ্ছে প। আচ্ছা, এখন এই প্রত্যেকটা বর্গের আবার নাম আছে, সেই নামটা হচ্ছে উচ্চারণ অনুযায়ী। এই নামটাও মুখস্থ করার মতো কোনো জিনিস না, নামটাও সহজ একটা ব্যাপার, আপনি এমনিই পারবেন। এটাও একটা মনে রাখার বিষয়। তাহলে প্রথমে দেখেন ক, এই কটা উচ্চারণ করা হয় কণ্ঠ থেকে, গলা থেকে, তাহলে এটার নাম হচ্ছে কণ্ঠবর্ণ। তাহলে এটার নাম কণ্ঠবর্ণ। এবার আপনি যখন চ উচ্চারণ করবেন, দেখেন চ, জিহ্বা কোথায় গিয়ে লাগতেছে? চ বললে জিহ্বা তালুতে গিয়ে লাগতেছে, তাহলে এটার নাম হচ্ছে তালব্য বর্ণ বা তালু বর্ণ, যা বলেন। এরপরে ট আছে এখানে, ক চ ট, ট যখন বলি তখন দেখেন ওই জিহ্বাটা তালু থেকে একটু সামনের দিকে এসে দাঁতের গোড়ায় বা মাড়িতে লাগতেছে। এখন এই দাঁতের মাড়ির আর একটা নাম আছে, দাঁতের মাড়ির আর একটা নাম হচ্ছে মূর্ধা। তাহলে আমরা এটাকে বলতেছি মূর্ধা বর্ণ। এই যে মূর্ধান্য ন বলি না, এটা হচ্ছে এখান থেকে আসছে মূর্ধা বর্ণ। এরপরে আপনি যখন ত উচ্চারণ করবেন, ত, ত তখন দেখেন জিহ্বাটা গিয়ে দাঁতে লাগতেছে সরাসরি, তখন এর নাম হচ্ছে দন্ত বর্ণ। আচ্ছা, এরপর আপনি যখন প উচ্চারণ করবেন, তখন দেখেন এই দুই ঠোঁটে ঠোঁট মিলিত হয়ে উচ্চারিত হচ্ছে, তাই এর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। বুঝতে পারছেন? তাহলে এই যে নাম, এই নামটাও কিন্তু আসতেছে এদের উচ্চারণের স্থান অনুযায়ী, মানে মুখস্থ করা কিছু না, টোটালটাই বোঝার বিষয়। এই নামটা আসতেছে, নামটাও আসতেছে উচ্চারণের স্থান অনুযায়ী, আমরা এদের নাম ধরে এদেরকে ডাকতেছি। ক চ ট ত প যাই বলতেছি সবই এদেরকে এদেরকে ডাকতেছি এদের উচ্চারণের স্থান অনুযায়ী, আর কিছু না। উচ্চারণের স্থান অনুযায়ী এদেরকে নাম ধরে ডাকা হচ্ছে। তাহলে এই প্রথমে আমরা বললাম যে প্রথমে আছে অঘোষ, তারপরে আছে ঘোষ বর্ণ। তাহলে অঘোষ যখন আমরা বলছি তখন এইখানে প্রথমে দেখেন ক, এরপরে দ্বিতীয় বর্ণ আছে খ। এখন এইখানে দেখেন আর একটা ঘর ফাঁকা রেখে দিছি, তার মানে এই তো প্রথম তো দুই ভাগে ভাগ করে এদেরকে ডাকলাম এই 5টা বর্ণকে, এরপরে আরো ঘর ফাঁকা, 5টা ঘর ফাঁকা আছে, এইখানে কি কি যাবে? এইখানে যাবে হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এখানে যাবে প্রাণের দিক থেকে অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে? এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। আর এই বর্ণটাকে, শেষের বর্ণটাকে আমরা বলছি যে এটা হচ্ছে নাসিক্য বর্ণ, শেষেরটাকে বলছি নাসিক্য। তাহলে প্রত্যেক বর্গের দেখেন প্রথম দুইটা বর্ণ ঘোষা ঘোষা বেলায় যখন বলতেছি তখন অঘোষ বলতেছি, আর শেষের তিনটা যখন হয়ে যাচ্ছে ঘোষা ঘোষা বেলায় যখন বলতেছি একবারে ঘোষ বলতেছি। ক খ, এরপরে গ, ঘ, উম, যা বলেন আর কি। তাহলে দেখেন এই 5টা বর্ণ, এরকম ভাবে প্রত্যেকটা বর্গের সাথে বর্ণ আছে। এখন দেখেন প্রত্যেক বর্গের এটা হচ্ছে 1 নাম্বার বর্ণ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার আর এটা হচ্ছে 5 নাম্বার বর্ণ। তা দেখেন 1 এবং 3 মানে বেজোর বর্ণগুলো দেখেন অল্প প্রাণ, জোর বর্ণগুলো মহাপ্রাণ, ঠিক আছে? এই যে চারটুকু যা বুঝাইলাম, বাকি সবগুলো এইভাবে চ ছ জ ঝ ঞ, তারপরে ট ঠ ড ঢ। এই দেখেন এইখানে কোন না হবে, যেহেতু এটা উচ্চারিত হচ্ছে দাঁতের মাড়ি থেকে,
তাই এখানে নটার নাম হচ্ছে মূর্ধন্য ন। এখানে যে নটা বসবে সেটা মূর্ধন্য ন, আর এখানে যে নটা বসবে সেটা হচ্ছে দন্ত ন, মানে দাঁত থেকে উচ্চারিত হচ্ছে যে নটা সেটা হচ্ছে দন্ত ন। আচ্ছা, প ফ ব ভ, এখানে ম আসতেছে। এখন এই চারটা যদি বুঝে যায় যে হ্যাঁ প্রত্যেক বর্গের বিজোড় বর্ণগুলো অল্প প্রাণ, জোড় বর্ণগুলো মহাপ্রাণ, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ, এইটুকু তো খুব সহজ, এইটুকু তো বুঝে গেছেন। কিন্তু কথা হচ্ছে খুব এইটুকু থেকেই তো পরীক্ষার সব প্রশ্ন হবে না, বা প্রশ্ন এইটুকুর মধ্যে থেকে আসবে, কিন্তু আসলে পরীক্ষার হলে গিয়ে আমার মনে থাকে না আর কি। ব্যাপারটা হচ্ছে বাহিরে পারা আর পরীক্ষার হলের মধ্যে বসে পারা দুইটা ভিন্ন জিনিস, বুঝছেন? বাহিরে বসে আমি অনেক কিছু পারি। হ্যাঁ বলেন। স্যার এখানে ওই যে নাসিক গণনার এখানে যে ই এটা বুঝেছি, কিন্তু মূর্ধন্য ন আর দন্ত ন এই মানে এইগুলো কিভাবে নাসিক? এরাও হচ্ছে নাসিক্য, অনুনাসিক্য, এরা হচ্ছে এদেরকে দেখেন ওই যে আগে যে আমাদের এই যে এই ন, এই জিনিসটা যখন উচ্চারণ করি তখন এখানে নাকের মধ্যে যায় কিনা, ন উচ্চারণ করলে সেটা বলেন। টান দিলে যাবে, এটা তো যায়। নটা নাকের মধ্যে যাবে, এটাই বাস্তব, যেতে হবে, এই জন্য এরা নাসিক্য সৃষ্টি করে, ন এবং ম, ঠিক আছে? এই জন্য এরাও নাসিক্য বর্ণ, নাকের মধ্যে যায় এদেরকে উচ্চারণ করতে গেলে, তাই নাক থেকে উচ্চারিত হয়, ঠিক আছে? তাহলে কি বলতেছিলাম, যে এই পরীক্ষার হলে গিয়ে এটা প্যাচ লাগে, বাস্তবে পারা, পরীক্ষা মানে টিচার অবস্থায় পারা, অথবা মনে করেন ক্লাসে যখন আমি নিজে নিজে একা একা যখন পড়তেছি তখন পারা, আর পরীক্ষার হলে গিয়ে পারা দুইটা ভিন্ন জিনিস। পরীক্ষার হলে গিয়ে একটা প্যাচ লাগে, আর পরীক্ষার হলে যদি একবার কনফিউশন হয়, একবার যদি কনফিউশন আসে যে প্রথম দুইটা ঘোষ না পরের তিনটা ঘোষ, এই কনফিউশন যদি পরীক্ষার হলে একবার আসে তাহলে আর মোটামুটি শেষ আপনি। আপনার এই কনফিউশনটা ছাড়াবে পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে, হলের মধ্যে বসে ওই কনফিউশন সাধারণত আর ছাড়ায় না। তাহলে এখানে যেহেতু কনফিউশন আছে যে জোরগুলো মহাপ্রাণ না বেজোরগুলো মহাপ্রাণ, এই কনফিউশন একবার লেগে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তখন আর ছাড়ানো মুশকিল হয়ে যাবে। তাহলে এই কনফিউশন যাতে না হয় সেটা মনে রাখার জন্য আমরা এখানে একটা সূত্র দিয়ে এটা একটু শেখার চেষ্টা করব। তাহলে এইটা একটা সূত্র শেখাচ্ছি, এটা আমার বানানো জিনিস, আমার কোনো টিচার শেখায়, আমি নিজে বানাইছি এটা, হ্যাঁ, কিন্তু আমি শিখেছি কোটি কোটি স্টুডেন্টদেরকে। এখন দেখেন এই সূত্রটা হচ্ছে একে অল্প অঘোষ, এক খালি এই লাইনটা মনে রাখবেন, একে অল্প অঘোষ, আপনি এটা মনে রাখেন। আমি এবার এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি যে একে অল্প অঘোষ জিনিসটা কি। তাহলে এক মানে হচ্ছে এক কোন দিকের বর্ণ, প্রথমের না শেষের? এক নিশ্চয়ই প্রথম দিকের বর্ণ। আচ্ছা, এক জোর নাকি বিজোড়? এক হচ্ছে বিজোড়। এবার দেখেন এই জিনিসটা বুঝলাম। এখন এই অল্প প্রাণ মহাপ্রাণ, এই সময় আমার মনে রাখতে হবে কি, শুধুমাত্র এই কথাটা মনে রাখেন, অল্প প্রাণ মহাপ্রাণের ভিতরে সম্পর্ক কি, জোর বিজোড়ে, তাই না? অল্প প্রাণ মহাপ্রাণের সময় সম্পর্ক জোর বিজোড়, এটা মনে রাখবো। আর ঘোষ অঘোষের বেলায় মনে রাখবো প্রথম দুইটা পরের তিনটা। ঘোষ অঘোষের বেলায় কি, প্রথম দুইটা পরের তিনটা, এইটুকু মনে রাখতে হবে। প্রথম দুইটা কি তা আপনার মনে রাখতে হবে না, সেটা আপনার সূত্রে বলা আছে। এখন প্রথম দুইটা কি, ঘোষ নাকি অঘোষ? এক যেহেতু প্রথম দিকের বর্ণ, আমি একের সাথে অঘোষ বলতেছি, তাহলে প্রথম দুইটা কি, তাহলে প্রথম দুইটা কি ঘোষ, ঘোষ হবে? অঘোষ। তাহলে দেখেন ঘোষ অঘোষের বেলায় শুধু মনে রাখতে বলতেছি প্রথম দুইটা পরের তিনটা। এখন প্রথম দুইটা কি সেটা কিন্তু সূত্রের সাথেই বলা আছে, একে অল্প অঘোষ। আচ্ছা, এবার প্রাণের বেলায় যদি আসি, তাহলে এক মানে বেজোর, তাহলে বেজোর গুলো কি, অল্প প্রাণ না মহাপ্রাণ? সূত্রে কি বলা আছে? অল্প প্রাণ। তার মানে বেজোরে যদি পড়ে তাহলে সেটাকে আমি বলবো অল্প প্রাণ, আর জোরে যদি পড়ে তাহলে সেটাকে কি বলবো, মহাপ্রাণ। বুঝতে পারছেন? তাহলে আমি এই একে অল্প অঘোষ এটা দিয়ে অল্প প্রাণ মহাপ্রাণের সময় মনে রাখবো জোর বিজোর, আর ঘোষ অঘোষের বেলায় প্রথম দুইটা পরের তিনটা। প্রথম দুইটা কি তা তো আমার সূত্রেই বলা আছে, অঘোষ। তাহলে পরের তিনটা কি হয়ে গেল, ঘোষ। এখন ধরেন আপনাকে যদি একটা বর্ণ দেওয়া হয় পরীক্ষার হলে, ধরেন আমি দিলাম, বললাম যে ড কোন বর্ণ বলতে হবে, ড, এই ডটা কোন বর্ণ? এটা ঘোষ নাকি অঘোষ, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? তাহলে আমি কি করব, সাথে সাথে আমার তো এই প্রত্যেক বর্ণের প্রথম বর্গ তো মুখস্থ আছে, ড কোন বর্গে আছে, ট বর্গে আছে, তাই না? তাহলে আমি দেখেন এবার আমি আঙ্গুল গুনবো। এই ম্যাথমেটিক্স এর খেলা, এখানে মুখস্থ রাখার কিছু না, এটা আপনি ভুলতে চাইলেও, মানে এই সূত্রটা এমন একটা জিনিস
আপনি যদি মনে করেন যে আমি আজকে পড়ছি 2 বছর পর ভুলে যাবো, আপনি চাইলেও ভুলতে পারবেন না। আমি যখন এটা প্রথম বানাই, আজ থেকে নিয়ে এসে আরো 8-10 বছর আগে, তখন স্টুডেন্টদেরকে শিখাতাম, ওদেরকে একটা কথা বলতাম যে তোরা যদি কবরে যাওয়ার পর যদি মুনকার নাকির ভুল করে এই প্রশ্ন করে বসে, হ্যাঁ, যে অল্প প্রাণ মহাপ্রাণ, সেদিনও উত্তর দিতে পারবি, ভুল হবে না। এটা ম্যাথমেটিক্যাল জিনিস, 2 আর 2 4 আর 5 বানাতে পারবেন না আপনি ভুল করা ছাড়া। তার মানে এটা হচ্ছে আপনি ভুলতে পারবেন না চাইলেও। তাহলে আমাদের ড বলছে, ড হচ্ছে ট বর্গে আছে, আমি আঙুল গোনা শুরু করি। ট, ঠ, ড। দেখেন তো আপনার আঙ্গুলে কোথায় পড়ছে, জোরে পড়ছে না বিজোরে পড়ছে? বিজয় বিজোরে পড়ছে। তাহলে এখন বলেন এটা অল্প প্রাণ না মহাপ্রাণ, কি হবে? অল্প প্রাণ। বিজোরে পড়ছে, বিজোরের শক্তি কম। আচ্ছা এখন বলেন এটা ঘোষ নাকি অঘোষ? এই আঙ্গুলের দিক তাকায় বলবেন, আর কোথাও না। তিনে গেছে যেহেতু ঘুষ ঘোষ হয়ে গেছে, যেহেতু 3-এ চলে গেছে, এটা 2 পার হয়ে গেছে, তাই না? ঘোষাঘষি বলে মনে রাখতে বললাম, প্রথম 2টা পরের 3টা। প্রথম 2টা কি, তা তো আবার সূত্রের সাথে বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু 2 পার হয়ে গেছে, তার মানে অঘোষ পার হয়ে সে আবার ঘোষে পড়ছে। তাহলে এখন এরকম যে কোনো বর্ণ আপনাকে দিক, আপনি পারবেন। আপনারা এখন বলেন তো ভ কি হবে? আঙ্গুল গুলো একটু আমাকে বলেন, ভ ঘোষ নাকি অঘোষ, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, কি হবে? দেখেন দেখেন, আমরা তো একটা আঙ্গুল দুলবো সাথে সাথে প, ফ, ব, ভ 4 নম্বরে পড়ছে। তার মানে শক্তি অনেক বেশি, 4 জোরের শক্তি বেশি। তাহলে এটা কি হয়ে গেছে, মহাপ্রাণ হয়ে গেছে। আর ঘোষ না অঘোষ? ঘোষ হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন, এখন কি আপনার চাইলেও আর প্যাঁচ লাগবে? আঙ্গুল গুলো যখন এভাবে দেখে, আঙ্গুল দেখে দেখে বলবেন, তখন কি, তখন আর কি এই চার্ট আপনার সামনে, এই এই যে এত বড়, যখন আমরা আমরা যখন প্রথমে এটা শিখছি, আমি যখন শিখছি ক্লাসে অ্যাডমিশনের সময়, তখন যার কাছে শিখছি সেই ভাইয়া বলছিল যে এই পরীক্ষার হলে গিয়ে এই চারটা মনে রাখবা, লাগলে একটু বেঞ্চে টেঞ্চে কোথাও তাড়াতাড়ি আঁকায় রাখবা, হ্যাঁ, কারণ এর থেকে একটা প্রশ্ন আসে, তো মাস্ট বি আসে 1 থেকে 2টা। রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব পছন্দ করে এই টপিকটা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাইরের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো খুব টপ পছন্দ করে, ওরা একটা করে মার্ক এখানে রাখে আর কি, কমপক্ষে। তো এখন আপনি বলেন, এই যদি আমি সেটা দিয়ে রাখতে চাই, এটা কি সম্ভব? টাইম কতটুকু আছে, কি দেখাচ্ছে বলেন তো? আচ্ছা তাহলে আমি নতুন নতুন লিঙ্ক দিচ্ছি এখনই, সেই নতুন লিঙ্কে জয়েন হবেন। এটা বুঝতে পারছেন তো? নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে আসুন। এই যে আমি এখানে পেস্ট করে দিছি, এই লিঙ্কে সবাই ক্লিক করে চলে আসেন। সবাই এই লিঙ্কে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে আসতে হবে, গ্রুপেও দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে মোটামুটি এটা কিন্তু বুঝতে পারলাম। এখন এই চার্ট আপনার সামনে আর থাকা লাগবে না, চার্ট মাথার মধ্যে ঢুকে গেছে, অটোমেটিকলি মাথার মধ্যে এই চার্ট ঢুকে গেছে আপনার। এই চার্ট এখন আপনার চোখের সামনে খালি খালি চলে আসবে, আপনি চাইলেও ভুলতে পারবেন না। আপনি শুধু মনে রাখতে হবে একে অল্প অঘোষ, এইটুকু মনে রাখলে আপনার হচ্ছে। আচ্ছা এখন দ্রুত বলেন তো, এই যে দ ঘোষ নাকি অঘোষ, তাড়াতাড়ি বলেন। ত থ দ 3 নম্বরে চলে গেছে, ঘোষ হয়ে গেছে, তাই না? আর প্রাণের বেলায় কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? অল্প প্রাণ। তাহলে এখন কি মনে হচ্ছে, এই 25টা বর্ণ আপনার মুখস্থ হয়ে গেছে না? একেবারে 25টা বর্ণের যে 5 রকম ভাগ আছে, সেই 5 রকম ভাগ সহ মুখস্থ হয়ে গেছে না আপনার? তাহলে এটা, এই টপিকটা হচ্ছে এরকমই একটা সুন্দর সহজ টপিক, এটা কষ্টের কিছু নাই। আশা করি এটা বুঝছেন, আর বাকিটাও যা আছে আমাদের শীটে দেওয়া আছে। এবার আমরা শুরু করব ধ্বনি পরিবর্তন, ঠিক আছে? এবার আমরা ধ্বনির পরিবর্তনটা শুরু করব।
ধ্বনির পরিবর্তন সহজ একটা টপিক। প্রথমে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, বুঝলে এই টপিকটা আপনি এমনিই পারবেন। ধ্বনির পরিবর্তন 9-10 বইটা থেকে সবচেয়ে ভালো, 9-10 বইটা থেকেই পড়তে হবে। শীটে দেখেন কোথায় আছে, যে শীটে না পাইলেও কোনো ক্ষতি নাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়তে হবে হচ্ছে আপনার ইয়ে থেকে, 9-10 বই থেকে। এটা 9-10 বইতে পড়তে হবে, এটা আমরা বইতে দিই। তাহলে এটা যেহেতু আমরা 9-10 বই থেকে পড়বো, 9-10 বই আমার এটা তোমার ভরসা, কারণ 9-10 বই এখান থেকে ফেলে দেওয়া যাবে না। এর কোনো এক্সট্রা এক্সেস উদাহরণও হয় না। এই 9-10 বই যে পরিমাণ উদাহরণ দেওয়া আছে, ঘুরে ফিরে এর থেকে কোনো না কোনো উদাহরণই পরীক্ষাতে আসে। তাহলে এইখান থেকে আমরা এখন ধ্বনির পরিবর্তনটা পড়বো। ধ্বনির পরিবর্তনটা কি, পরিবর্তন জিনিসটা কি বলেন তো? পরিবর্তন কি তাই বলেন? স্যার এক রূপ থেকে অন্য রূপে যাওয়া। নাকি আগেই ভালো ছিলাম এরকম বলা, কোনটা? না স্যার, আগে ভালো ছিলাম ওটাতে একটা মতামত ছিল। হ্যাঁ, পরিবর্তন তো হয়। পরিবর্তনটা হচ্ছে সেটাকে মেনে নেওয়া, তাই না? যদি উপন্যাস আমি, তো হয়। হ্যাঁ, যদি আমি নতুনটার সাথে খাপ খাইতে না পারি, মানতে না পারি, তাহলে কি পরিবর্তন হলো? পরিবর্তন হলো না। তাহলে এই ধনী, এরাও এরকম রাজনীতি করে, বুঝছেন, আপনারা আমার মতন। এরা ভালো না, এরাও রাজনীতি রাজনীতি করে, রাজনীতি রাজনীতি করে একজন আরেকজনের দিকে পরিবর্তন হয়ে যায়। টপিক, কয়েকটা টপিক একটু মন দিয়ে শোনেন। যখন কথা বলতে বলি সাথে সাথে কথা বলে আবার সাথে সাথে মাইকটা আপনি নিজেই অফ করে দিবেন। আর যে মাইক অফ করলে পাশে বাচ্চা আছে বা দেখেন যে পাশে ফ্যান আছে, গড় গড় আওয়াজ হয়, তিনি দয়া করে মাইকটা অন করবেন না। আচ্ছা, এইবার এই ধ্বনি পরিবর্তনের মধ্যে, তাহলে আমরা বললাম পরিবর্তন মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় চলে যাওয়া। তাহলে এই যে আমাদের যে ধ্বনিগুলো আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই 50টা বর্ণ, এদেরকে উচ্চারণের কারণে একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়। এই টপিকগুলো, এই জিনিসগুলো সংযোজন করতেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আঞ্চলিক ভাষার যে অভিধান তিনি প্রথম লেখেন, এবং এই মনে করেন যে প্রথম যে বাংলা গ্রামার রচিত হয়, পর্তুগিজরা যে বাংলা গ্রামারটা রচনা করে, ঠিক আছে, ওইটাতে হচ্ছে কি, ওরা যখন আমাদের দেশে ব্যবসা করে, দেখেন বাংলা গ্রামারও কিন্তু আমরা রচনা করিনি, বাঙালিরা রচনা করেনি। ওরা যখন ব্যবসা করতে আসছে, তখন আমাদের দেশের মানুষের সাথে ওরা মেশার চেষ্টা করছে। প্রথমে একটা ভিন্ন ভাষা আসার আকার ইঙ্গিতের মাধ্যমে শব্দগুলো ওরা রপ্ত করছে, যে বাঙালি এই শব্দটা বলে এইটা বোঝাতে চায়। এরকম করে 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 ওরা এটা শিখছে। তো এরপরে ম্যানুয়েল দ্য সুম্পোসা, উনি হচ্ছে আপনার এই যে পর্তুগিজ যে শিক্ষিত ব্যক্তি ছিলেন, আমাদের দেশে আসছেন উপনিবেশক হিসেবে। বাংলাদেশের প্রথম উপনিবেশক কিন্তু এই পর্তুগিজরা। তো তিনি তখন এই এই অঞ্চলের শব্দগুলোকে রপ্ত করে, এদের ভাষাটাকে রপ্ত করে একটা বাংলা গ্রামার রচনা করেন। এরপরে পরবর্তীতে আসে আরো অনেকেই আসে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশরা। তো ব্রিটিশরা আমাদের দেশে আসার পর তারা আমাদের দেশে শব্দগুলো এইগুলো সব রপ্ত করে তারা একটা গ্রামার লেখে। সে হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড, উনি লিখছিলেন আর কি, ঠিক আছে। তো এই ম্যানুয়েল দ্য সুম্পোসাওয়ের পরে হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড লিখছে এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উনি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে। এরপরে গিয়ে 1843 সালে বাংলা ভাষায় বাংলা গ্রামার রচনা করে হচ্ছে কে বলেন তো? রাজা রামমোহন রায়। উনি কিন্তু রাজা ছিলেন না, ওটা রাজা ছিল উপাধি আর কি, হ্যাঁ। তাহলে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষার গ্রামার রচনা করে, কিন্তু তার আগেও আরো দুইজন ইংরেজি এবং পর্তুগিজে এটা রচনা করে। কিন্তু এটার মধ্যেও তো ব্যাপক বা বিস্তৃত ছিল না। ওরা যে অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতো, এই ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষের সাথে যেটুকু ওদের মাজার মাইক অনার্স অফ করেন, যেটুকু সম্পর্ক ছিল সেইটুকু সম্পর্ক জন্য ওরা এই বাংলা গ্রামারটা রচনা করছিল, বা এটার একটা মনে করেন যে কেতাবি রূপ ছিল। কিন্তু পরবর্তীতে দিন যাওয়ার সাথে সাথে এটা পরিবর্তন হয়েছে, এবং এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে, এবং ভাষা পরিবর্তনশীল, পরিবর্তন হবেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই পরিবর্তন মানে এই না যে আমি আমার বাংলাদেশিত্ব বাদ দিয়ে, বা আমার বাংলাদেশে যেটা হয় এই বাংলাদেশিজম বাদ দিয়ে বাঙালিজমের কথা বলে আমি মনে করি যে ওই ভারতে বা অন্যান্য অঞ্চলে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় আমার দেশে ব্যবহৃত হয় না, এই সমস্ত শব্দের দিকে কিন্তু আমি ঝুঁকবো না, এটা মাথায় রাখতে হবে। এই পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশি সংস্কৃতির সাথে মিলে কিন্তু পরিবর্তন, নট বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি আর বাংলাদেশি সংস্কৃতি কিন্তু ভিন্ন না। আপনি বাঙালি সংস্কৃতি মানেন, কিন্তু পিওর খালি শুধু বাঙালি বাঙালি বলে আপনি মনে করেন যে ভারতের সংস্কৃতি বা তাদের শব্দ তাদের আচরণ আপনি ঢুকাই দিবেন আমাদের মধ্যে,
এটা কিন্তু বাংলাদেশি ইজমের মধ্যে পড়ে না। এবং স্বাধীনতার যে একটা স্বপ্ন ছিল 1971 সালের স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল, এটা কিন্তু তার মধ্যেও পড়ে না। এটাও মাথায় রাখবেন। আবেগ ভালো, কিন্তু অতি আবেগ ভালো না। বাংলাদেশকে বিক্রি করে দিয়ে বাংলাদেশি ইজমকে ভুলে গিয়ে আপনি সে অন্য একটা শব্দের নিয়ে আসবেন, এটা কিন্তু কখনোই, আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ এটা তো বাংলার সাথে আছে, কিন্তু বাংলার সাথে আছে বাংলাদেশের সাথে আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। বুঝতে পারছেন? বিভিন্ন জন বিভিন্ন রকম মনে করেন যে আহ, দাতব্য কাজ বা বিভিন্ন কিছু করতে এসে বিভিন্ন সংস্থা আমরা দেখি তারা আমাদের এই বাংলাদেশি শব্দগুলোকে খেয়ে ফেলার চেষ্টা করতেছে। তারা আমাদের ভিতরে ভিন্ন চিন্তা চেতনা বা অন্য দেশের শব্দ বা অন্য দেশের কালচার ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। আর এই বাঙালির সবচাইতে, মানে আমরা বাংলাদেশি বাঙালির সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদেরকে এই বিদেশ প্রীতি। আমরা মনে করেন চাল চলন আচার আচরণে এগুলোতে ইউরোপিয়ানদের মতো হতে চাই, বাইরের দেশের মতো হতে চাই, নিজের দেশকে আমরা ধারণ করি না। আমাদের মতো এরকম কালপিট আর 2 নম্বর জাতি পৃথিবীতে আর একটাও নয়, এরকম বদ জাতি। নিজের দেশের সংস্কৃতি কি আছে এইটাকে একবারও চিন্তা করি না। পোশাক পরিচ্ছদ মনে করেন যার যেখানে সুবিধা, ওই যে ইসলাম ধর্মের মধ্যে মনে করেন যে দেখেন না অনেকগুলো ইয়া আছে, মানে কি বলে মতাদর্শ আছে, আকিদা আছে। ধরেন এক ধরনের আছে আহলে হাদিস, এক ধরনের সুন্নি, তারপরে এক ধরনের আছে শিয়া, এরকম নানান রকম দেখেন না। এর মধ্যে একটা পার্ট আছে, এরা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসের পার্টটা হচ্ছে কি, এরা ধর্মের মধ্যে যেখানে যা মানে মনে করেন সহজ যেটুকু আছে ওইটুকু তার ফট করে মেনে নেয়, কঠিনটার দিকে আর যায় না। এরকম মনে করেন এক একজন। আবার তাবলিগ জামাত আছে না, এই তাবলিগ জামাত আবার মনে করে কি, এরা ইসলাম প্রচার বলতে মনে করে যে আমারে খালি মসজিদের মধ্যে বসে আসরের নামাজের পরে আর বিভিন্ন সময় খালি দোকানদারে গিয়ে হেনে হেনে গিয়ে তাই বলবোই তুমি নামাজ পড়তে আসো, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এদের চিন্তা চেতনা এরকম। আবার অন্য অন্য চিন্তা চেতনা যেমন চরমনাই আছে। চরমনাইয়ের চিন্তা কি, যে আমি পীর সাজবো, পীর সাজে বসবো, সবাইকে আমি মুরিদ বানাবো, আর তারা এসে আমার লাউ কদু কুমড়া টাকা পয়সা দিয়ে যাবে, আর আমি তাদেরকে বলে দেবো হ্যাঁ তোমার জান্নাতের ভাব দ্বার আমি নিয়ে নিছি, কেয়ামতের দিন তোমার আমি সুপারিশ করবো। ওটা তুই ডান্ডা খাইতে খাইতে তোর জীবন কালা হয়ে যাবে, আর তুই এসে আরেকজনকে আবার বাঁচাবি। একজনের পাপের ভার আরেকজন নিবে না কেয়ামতের দিন। ঠিক আছে? তাহলে এই যে সুবিধাবাদী মনে করেন বিভিন্ন রকম সুবিধা, কিন্তু আমি কোন দলকে স্পেসিফিক করছি না, সব দলের কথাই বলতেছি, সবার মতাদর্শ আমি জানি। আবার মনে করেন এইরকম ভাবে তো ইসলাম, এটা তো ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না, বা মনে করেন যে এইটা তো আদর্শ হতে পারে না, ঠিক এইরকম দেখেন এবং এইটা আমাদের দেশে সম্ভব কেন জানেন, শুধুমাত্র আমরা বাংলাদেশি বলে। কিন্তু বাইরের দেশে গেলে আপনি ইসলামের ভিতরে বলেন যা কিছু বলেন, বা অন্য হিন্দু ধর্মের ভিতরে, হিন্দু ধর্ম তার কথায় বলাই নাই, যে তাদের মধ্যে যে কি পরিমাণ ডিভাইডেশন, মানুষে মানুষের এত ডিভাইডেশন হতে পারে, নিকৃষ্ট চিন্তা চেতনা হিন্দু ধর্মের থেকে সবকিছু আসা। এরা মানুষের বিভাগ করে ফেলে, তুমি উঁচু জাতি। ভারতে কলকাতায় গেলে এমন আছে যে মনে করেন যে হিন্দু হয়ে হিন্দুর বাড়িতে ঢুকলে নাকি তার জাত চলে যায়, তার গঙ্গার পানি ছিটানো লাগে। ঠিক আছে? যে গঙ্গার পানিতে নামে পানি লবণাক্ত করে ফেলে, গোসল করতে নামে, সেই পানি ছিটাইলে নাকি তারা আবার পবিত্র হয়ে যায়। কেন? একটা হিন্দুর বাড়িতে একটা ব্রাহ্মণের বাড়ি মনে করেন নিম্ন শ্রেণীর হিন্দু ঢুকছে। এই সমস্ত ইজম করা যাবে না। মানুষত্ব আমরা যে মানুষ, সবার উপরে আমরা যে মানুষ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একবার একটা, মানে আসলে কথায় কথা বেড়ে যায়। একবার আমি সম্ভবত এটা যশোর বা কোনো একটা অঞ্চলে একজন মুচি, ওনাকে দিয়ে আমি জুতা ঠিক করাচ্ছিলাম। খুব বয়স্ক টাইপের একটা মানুষ, আজ থেকে নিয়ে সেটা আরো অনেক, ধরেন 12 থেকে 15 বছর, হ্যাঁ 15-16 বছর আগের ঘটনা আর কি। তো ওনার সাথে আমি কারোর সাথে এরকম কিছু হলে রিক্সা উঠলে রিক্সাওয়ালার সাথে আলাপ করি, গল্প করি, কথাবার্তা বলি, বিভিন্ন রকম কিছু জিজ্ঞাসা করি। তো ওনার সাথে কথা বলতেছিলাম, তো কথা বলে আমি দেখলাম যে লোকটা শিক্ষিত মনে হচ্ছে, তার কথাবার্তার ধার ধরন সবকিছু দেখে। তো তখন বললাম আপনি কি লেখাপড়া করছেন? পরে সে বলতেছে যে সে 68 সালে এসএসসি পাস করছে। আপনি একটু চিন্তা করে দেখেন, ওই সময় একটা মানুষ এসএসসি পাস করা কিন্তু চারটিখানি কথা না। তা বললাম আপনি এই সময় ইয়ে করে এখনো পর্যন্ত মুচিগিরি করে খাচ্ছেন, তাহলে আপনি এরপরে চাকরি বা এই সময় যারা চাকরি মানে লেখাপড়া করছে তারা তো বড় বড় চাকরি করছে, বড় বড় জায়গাতে তারা গেছে, আপনি যাননি কেন? তা বলছে আমার একটাই বাধা ছিল, যে আমি জাত নিচু, আমি নিচু জাতের বিধায় আমাকে কেউ কোনো জায়গায় চাকরিতেও দেয়নি সেইভাবে, কেউ কোনো জায়গায় নেয়নি, আর আমি এটা রাগ করে পরবর্তীতে এইগুলোর দিকে আর ছুটিনি, আমি আর যাইনি, আমি তো সামনে আমার জাত নিয়েই আছি। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে শুধুমাত্র তার, সে একটু নিচু জাতির মুচি জাতি, এই জন্য তারে চাকরিতে দেয়নি বা তারে সব জায়গায় মিশতে দেয়নি, সব জায়গায় সে মিশতে পারেনি, এই জন্য এই রাগে সে তার ওই মুচিটা নিয়েই আছে। অথচ তিনি একজন শিক্ষিত, ওই সময় এসএসসি পাস মানুষ। তাহলে চিন্তা করে দেখেন, এই যে ইজমের কারণে, এই যে মানুষের ভিতরে যে এই যে ইজম, এগুলো
মারাত্মক খারাপ জিনিস, মারাত্মক বাজে জিনিস। আপনি নিজেও যদি কোনোদিন এই ইজম দিয়ে কোনো মানুষকে ঘৃণা করেন তাহলে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্বের ঘাটতি আছে। সে আপনি যা হয়ে যান না কেন, যদি এটা করেন তাহলে বুঝবেন মনুষ্যত্বের ঘাটতি আপনার ভিতরে আছে। তো কোনোভাবে এই ইজম কি যেন মনের ভিতর না আসে। আর সবসময় বাংলাদেশি এই জিনিসটা চিন্তা করবেন, কখনোই চিন্তা করবেন না আপনি বাঙালি। আপনি আগে বাংলাদেশি পরে বাঙালি, এটা মাথায় রাখেন। কারণ আপনার কাছে দেশ, আমার কাছে আগে। তো এই বাংলাদেশ সংস্কৃতি যেমন মনে করেন আমরা ব্যবহার করি কি, যে আমি ধর কথার কথা বলতেছি, আমরা ব্যবহার করি এতিমখানা। কিন্তু কোন একটা সংগঠন আমাদেরকে এসে বাটপারি করে তারা এক গরু বারবার জবাই দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে, শব্দ ব্যবহার করছে, তোমরা বলো অনাথালয়। কেন? অনাথালয় কি আমার বাংলাদেশি শব্দ? অনাথালয় বাংলাদেশি শব্দ না। এটা বাঙালি বাংলা শব্দ ঠিক আছে, কিন্তু আমরা এখানে ব্যবহার করি না, এটা অন্য জায়গায় ব্যবহার করা হয়। এরকম সূক্ষ্মভাবে যারা মনে করেন বিভিন্ন জায়গায় আমার বাংলাকে পরিবর্তন করতেছে, আমি এই পরিবর্তনকে কিন্তু আবার সাপোর্ট করি না। ভাষা পরিবর্তন হয়ে যাওয়া মানে এইটা না যে আমি আর এক দেশের ভাষা এনে আমার এখানে প্রতিষ্ঠিত করব। ঠিক আছে, এইটা করা যাবে না আর কি। তো আজকের এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হচ্ছে আমাদের বাংলাদেশি পরিবর্তন। বুঝতে পারছেন? বাংলাদেশি এটা পরিবর্তনটা। হুম। এটা এতিমখানা কি একেবারে পিওর বাংলাদেশি শব্দ? হ্যাঁ, এতিমখানা বাংলাদেশ শব্দ। কারণ বাংলাদেশি শব্দ এই জন্য যে, এই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি চাচ্ছিলাম কেউ এই প্রশ্নটা করুক। দেখেন, যদি বাংলাদেশের ইতিহাসটা দেখেন, বাংলা ভাষার ইতিহাসটা দেখেন, তাহলে আমাদেরকে প্রথম ভাষা শিখাইছে বা শিক্ষিত করছে পর্তুগিজরা, দেন তারপরে ইংরেজরা। এবং এই সময় আমাদের দেশের সবকিছু বেশি প্রচলন ছিল হচ্ছে একদম। আপনি কিন্তু বাংলাদেশে আসেন, ওই অখণ্ড বাংলাদেশে যাবেন না কিন্তু। সেই ৭৫ বা মোগল আমলে, পর্তুগিজ আমলেও যদি যান, তখনও মুসলিমদের শাসন ছিল আমাদের দেশে। এবং ফার্সি আমাদের এই বাংলা ভাষার ভিতরে ইংরেজিও না, সবচেয়ে বেশি কিন্তু ফার্সি ভাষার শব্দ। এবং সেগুলো কিন্তু বাংলা গ্রামার বইতেই বলা আছে যে এইগুলো কিন্তু এখন আর বিদেশি শব্দ না, এগুলো আমরা নিজেরা আমাদের করে নিয়েছি। আজ থেকে নিয়ে ৪০০-৫০০ বছর আগে এগুলো আমরা নিজেদের করে নিয়েছি। এখন এই শব্দটাকে আপনি, ওই তো বললাম না, বাঙালি আর বাংলাদেশি, আপনার মাথার মধ্যে ওই দুইটা জিনিস চিন্তা করবেন, তাইলে আর এই প্রশ্নগুলো আসবে না। আমি বলছি যখন বাঙালি, এই বাংলা, এই বাঙালি চিন্তা যখন করবেন, তখন আপনি অনেক কিছু ভোলাবেন। তখন ওই বাঙালি চিন্তা করে আপনি অনেক কিছু একসাথে মিশিয়ে দিবেন, তখন আপনার কাছে পাপ মনে হবে না। কিন্তু আপনি যে বাংলাদেশের সাথে গাদ্দারি করতেছি, আপনি আমি না জেনে হোক না জেনে হোক বা আবেগের স্তরে হোক, এটা কিন্তু আমরা বুঝতেছি না। এইটুকু খালি মাথায় রাখতে হবে, বাঙালি আর বাংলাদেশি সেন্স, এই দুইটা সেন্সের পার্থক্য বুঝতে দেখবেন অনেক কিছু সমাধান হয়ে গেছে। তো এই ধ্বনি পরিবর্তনটা হচ্ছে তাহলে আমাদের কি, আমাদের আঞ্চলিক পরিবর্তন। দেখেন কত সুন্দর মজার একটা ব্যাপার, এটা কিন্তু আঞ্চলিকতায় পরিবর্তন হয়েছে। কেমন আঞ্চলিকতায় পরিবর্তন হয়েছে? ধরেন আপনি এই খুলনার মানুষ হতে পারেন, বা বরিশাল এই অঞ্চল বাদে অন্য যে কোনো অংশের মানুষ, ধরেন আপনি যশোর, কুষ্টিয়া, মাগুরা এই সমস্ত অঞ্চলে যারা মোটামুটি সবচেয়ে শুদ্ধ ভাষায় বাংলায় কথা বলে, খুলনা অঞ্চলের মানুষরা, খুলনা, মাগুরা, যশোর এই অঞ্চলের মানুষরা। তাহলে এখন ধরেন বউয়ের ভাইকে সে বলতেছে শালা, তাহলে এই যশোর বা এই সমস্ত অঞ্চলে অন্য যে কোনো মানুষ কি বলতেছে? শালা। কিন্তু বরিশালে গেলে ওই শালাটা হয়ে যাচ্ছে ওরে হালা কো হালা, তুই এমনি আয়, তোর পিঠা বুঝে দিয়ে। তাহলে তারা কি বলতেছে? তারা বলতেছে হালা। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে শকে যে সে হতে পরিবর্তন করে ফেলছে, এই পরিবর্তনটা কি জন্য হয়েছে? আমাদের বাংলাদেশি অঞ্চল আঞ্চলিক পরিবর্তনের কারণে হয়েছে। তাহলে এই যে শব্দটা এখানে স থেকে হয় চলে আসছে, এই পরিবর্তনটা, এই ধরনের পরিবর্তন জিনিসটা আজকে আমাদের আলোচনার বিষয়, টপিক। আজকে শিখবো আমরা এই যে এই পরিবর্তনগুলো। দেখেন, এই যে উষ্ণবর্ণ চারটা ছিল, তিন স, এবং তার সাথে ছিল হচ্ছে হ। তিনটা স ছিল এবং তার সাথে হ ছিল। এখন এইখানে তো প্রশ্ন হওয়া উচিত ছিল যে স এর সাথে, স এই গোত্রের সাথে হয়ের কি মিল? দেখেন, হয়ের মিল হচ্ছে এইখানে। এই যে আমাদের বাংলাদেশে আমরা আমাদের আঞ্চলিকতা এটা পরিবর্তন করি বিদায় এই স, এই হটাকে এর সাথে মিলাই দিছে। ঠিক আছে? এবং বর্গীয় বর্ণের বাইরে ঘোষ অঘোষে এই চারটা বর্ণের সাথে সম্পর্ক আছে। এই প্রথম তিনটা বর্ণ হচ্ছে ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, আর হ হচ্ছে ঘোষ, মহাপ্রাণ। যদি কখনো দেখেন যে ঘোষ অঘোষের প্রশ্ন আসছে পরীক্ষাতে, কিন্তু ওই 25টা বর্ণের মধ্যে নাই, চারটা অপশনের মধ্যে 25টা বর্ণের মধ্যে বাইরে আছে, তাই আবার বলে দিয়েছেন না রে প্রশ্নে ভুল পাইছি, আজকে একটা ভুল ধরে ফেলছি, টিচারের বিশাল ব্যাপার। কিন্তু উনি কিন্তু এইখান থেকে তখন প্রশ্ন করছে। তার মানে এই তিনটা প্রথম, এই স হচ্ছে অঘোষ অল্প প্রাণ, আর হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে এই ধরনের পরিবর্তনগুলো, এইগুলো একটু আমরা আজকের এই এখনকার টপিকটা হচ্ছে এইটা। এই যে বাংলাদেশের বিষয়ে আমরা যে আঞ্চলিকতায় যে পরিবর্তনটা করি, এই কথাগুলো কেন বললাম, আঞ্চলিকতার কথাগুলো কেন আনলাম, বাংলাদেশে এতগুলো কেন আনলাম,
না হলে এর ভিতরে কয়েকটা টপিক আছে যা আপনার কাছে একটু পরে প্যাচ লাগবে, আপনি হারায় ফেলবেন, ভুলায় ফেলবেন, কিন্তু যখন আপনি বাংলাদেশের মধ্যে ঢুকবেন, নিজের মধ্যে থাকবেন, তখন আর হারাবেন না, ভুলাবেন না। ঠিক আছে? দেখেন, তাহলে একদম বইয়ের প্রথমে দেখেন এখানে দেওয়া আছে আদি স্বরাগম। এই যে ধ্বনি পরিবর্তন দ্বিতীয় পরিচ্ছেদ, দেখেন এখানে দেওয়া আছে আদি স্বরাগম। এখন তাহলে আমার কথা শব্দটা হচ্ছে এরকম যে এখানে প্রথমে দেওয়া আছে আদি স্বরাগম। এখন বলেন আদি স্বরাগম জিনিসটা কি? তাহলে এটা বুঝতে গেলে আমার এই শব্দটা একটু ভাঙি, শব্দটা ভেঙে বোঝার চেষ্টা করি। আদি, এইখানে আদি মানে হচ্ছে শুরু, স্বরাগম মানে হচ্ছে এই স্বর মানে হচ্ছে স্বরবর্ণ। ঠিক আছে? আর এই গম আসছে আগমন থেকে। তাহলে এইটা যখন একসাথে স্বরবর্ণের আগমন, এটাকে একসাথে আমি মিলে বললাম স্বরাগম। তাহলে আদি স্বরাগম মানে কি? আদি মানে শুরু, আদি মানে এখানে হচ্ছে শুরু, তার মানে শুরুতে স্বরবর্ণের আগমন। তাহলে আদি স্বরাগম মানে কি হলো? শুরুতে স্বরবর্ণের আগমন। দেখেন এই জিনিসটা আর সাধারণত বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ঘটে। যেমন আপনারা স্কুলের টিচার, সবাই স্কুলের লেখাপড়া করান, এটা কি? এটা কি লিখলাম? এটা কি লিখছি বলেন? এটা কি স্কুল? এটা কি স্কুল হলো? এটা তো সকুল হলো না। এই দেখেন বানানটা কি? সর সাথে ক, রস্যু ল, তাহলে কি সকুল। তারপরে দেখেন, এই একটা শব্দ সেটেশন, এটা কি বলেন? উচ্চারণ করেন। আরে আমি এত আমি এটা মিলাই লিখছি, মিলানো ধরেন এটা ৬টা লিখছি, তাহলে সেটেশন হয়েছে আর কি, তাই না? আমি মিলাই দিছি, এটা ৬টা লিখছি, ৬টা। তাহলে কি হলো? সেটশন এরকম কিছু একটা হয়েছে না, বা সেটেশন এরকম কিছু একটা হয়েছে না, নাকি অন্য কিছু হয়েছে? বর্ণ হিসাব করে যদি আমরা যেরকম উচ্চারণ পরিবর্তন করলে ওটা সেকশনই হয় আর ওটা সফলই হয়। সকলই হয়, কিন্তু কথা হচ্ছে আমরা এটা সেটশনও বলি না, সকলও বলি না, আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে স্কুল, তাই না? এই যে রস্যইটা আমরা শুরুতে দিলাম, এখন দেখেন তো বাস্তবে ফিজিক্যালি কি এখানে অস্তিত্ব আছে এর? যখন স্কুল বলতেছি তখন কি বাস্তবের অস্তিত্ব আছে? নাই। না থাকার কারণে শব্দের শুরুতে আমরা এখানে একটা স্বরবর্ণ নিয়ে আসতেছি না। তাহলে এই টপিকটা হচ্ছে সেই টপিক। এই আদি স্বরগম মানে কি? শব্দের শুরুতে স্বরবর্ণের আগমন। দেখেন আপনি এখানে লিখতেছেন সকুল, কিন্তু উচ্চারণ করতেছেন স্কুল। তাহলে এই স্কুল উচ্চারণ করে শব্দের শুরুতে আপনি কি নিয়ে আসতেছেন? একটা স্বরবর্ণ নিয়ে আসতেছেন। তাহলে আদি স্বরগম ব্যাপারটা বুঝতে পারছেন? এখন দেখেন মধ্য স্বরগম। মধ্য ওই স্বরগম মানে স্বরবর্ণের আগমন, আর মধ্য মানে এবার কোথায় যাবে? মাঝখানে যাবে। তাহলে মধ্য স্বরগম মানে হচ্ছে মাঝখানে যাওয়া। এখন ধরেন আপনি এখানে বললেন রত্ন, তাই না? রত্ন যদি বলেন, এখন এই রত্নটাকে আমরা বলি না বলে আমার মানিক রতন, কিন্তু যখন আমি রতন বলতেছি তখন দেখেন কি বলতেছি? র তো, এই যে ত বলে তার সাথে একটা ওকার দিচ্ছি না, তারপর ন বলতেছি না, এইটা উচ্চারণ তো এইটা রতন, তাই না? এখানে রতন লিখতেছি এইভাবে, কিন্তু উচ্চারণ করতেছি রতন, ওটা ও দিচ্ছি, এই যে অতিরিক্ত এই ওটা। রত্ন বললে কোথাও এরকম ও নাই, কিন্তু যখন রতন বলতেছি তখন মাঝখানে এই যে একটা অতিরিক্ত ও এই জায়গায় আসতেছে না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরগম। এরকম দেখেন, এরকম রতন আছে, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস, প্রীতি থেকে প্রীতি, ক্লিপ থেকে ক্লিপ, হ্যাঁ, ফিল্ম থেকে ফিল্ম, মুকুতা থেকে মুক্তা, তুর্ক থেকে তুর্ক, তারপরে গ্রাম থেকে গ্রাম, হ্যাঁ, গ্রাম আর গ্রাম, প্রেক প্রেক, হ্যাঁ, এরকম। এই উদাহরণগুলো মুখস্থ রাখেন। এখন দেখেন এই মধ্য স্বরাগমের আরো কয়েকটা নাম আছে, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের
আপনারা বাসায় কথা বলার সময়, মুক্তাদির স্যার আপনি কি কথা বলার সময় একটা বাসায় ঝগড়া করতেছেন মাইক অন করে? আচ্ছা দেখেন, তাহলে এই মধ্য স্বরাগমের আরো নাম আছে, সেই নামটা কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা মাথায় রাখতে হবে। এখন পরীক্ষার হলে দেখবেন যে আপনাকে লিখছে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, এখন চিন্তা করলেন আরে স্বরভক্তি কি, আমি তো পড়ি নাই। হ্যাঁ, বা মুক্তা মুকুতা কোন নিয়মে সাধিত, ওইখানে মধ্য স্বরাগম লেখি না, লিখছে স্বরভক্তি। চারটা অপশনের মধ্যে ধরেন অপিনিহিত লিখছে, হ্যাঁ, তা বা মনে করছে, তারপরে চারটা অপশনে লিখবে, বিষমী ভবন লিখছে, অপিনিহিত লিখছে, আদি স্বরাগম লিখছে, আর বিপ্রকর্ষ লিখছে। এখন আপনি চিন্তা করতেছেন এই আবার কি, এটা একটাও চিনি না, বিপ্রকর্ষ আবার কি? তাহলে এটা মনে রাখতে হবে যে মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শেষ। স্বরাগম মানে বুঝে আসছে প্রথমে যে স্বরবর্ণের আগমন, তাহলে অন্ত স্বরাগম মানে হচ্ছে শেষে স্বরবর্ণের আগমন। যেমন আমি বললাম দিশ, কি তোর কি কোনো দিশ টিশ নাই? দেখেন এটা বলে ঢাকার দিকের মানুষরা, ঠিক এই জিনিসটা আমাদের দেশের মনে হয়, কিরে তুই কি সব দিশা টিশা হারায় ফেলছিস? তাহলে এই যে দিশ যখন বলতেছি তখন শেষে কোনো স্বরবর্ণ নাই, কিন্তু সেম শব্দ আর এক অঞ্চলের মানুষ শেষে তখন দিশা বলতেছে, তখন কিন্তু তার সাথে একটা আকার যুক্ত করতেছে, এবং সেই আকারটা অবশ্যই সে শেষে যুক্ত করতেছে। ঠিক আছে? এই শেষে যুক্ত করার কারণে এই শব্দটা আমার হয়ে যাচ্ছে অন্ত স্বরাগমের উদাহরণ। ঠিক এই এইটার বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। স্বরলোপ নামে একটা মানে টপিক আমরা সামনে পড়বো এটাতেই। এটাতে এরকম আগমন পড়লাম, স্বরাগম পড়লাম, ওরকম ভাবে পড়বো হচ্ছে স্বরলোপ। তার মানে যখন দিশ থেকে দিশা এটা হয়ে গেল স্বরাগম, আর দিশা থেকে দিশ এটা হয়ে গেছে স্বরলোপ। অঞ্চলের ভিত্তিতে এই পরিবর্তনটা হয়। আচ্ছা, এরপরে দেখেন, তারপরে আছে হচ্ছে অপিনিহিত। অপিনিহিত জিনিসটা কি? সংজ্ঞাটা একটু মনে রাখেন, আমি বুঝাইও দিচ্ছি। যে পরের ইকার বা রস্যুকার, রস্যিকার বা রস্যুকার পরেরটা যদি আগে উচ্চারিত হয়, অথবা যুক্ত ব্যঞ্জন বর্ণের আগে যদি রস্যইকার বা রস্যুকার উচ্চারিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিত। ঠিক আছে? যেমন ব্যাপারটা ধরেন রবীন্দ্রনাথের একটা গান আছে, অন্ত স্বরাগম মানে, অন্ত মানে শেষ, স্বরাগম মানে হচ্ছে স্বরবর্ণের আগমন। শেষে যদি স্বরবর্ণের আগমন ঘটে, যেমন এই যে কেবল এটা বুঝালাম যে দিশ, এখান থেকে যখন আমি বলবো দিশা আ, তাহলে দিশ থেকে দিশা, এই দিশা বললে এখানে শেষে একটা আ যুক্ত হয়েছে, এটাকে বলা হয় অন্ত স্বরাগম। বুঝছেন? এটাই তো কেবল বললাম, এতক্ষণ মন দিয়ে হয়তো শোনেননি। আচ্ছা, এরপরে বললাম অপিনিহিত। তাহলে অপিনিহিত সংখ্যাটা কি দিলাম? পরের ইকার আগে উচ্চারিত হবে, অথবা রস্যকার, অথবা যুক্ত ব্যঞ্জনের আগে রস্যইকার বা রস্যকার যদি উচ্চারিত হয়, তাহলে আমরা সেটাকে বলবো অপিনিহিত। যেমন অপিনিহিতের একটা উদাহরণ আমরা এখানে, ওই যেটা বলতেছিলাম যে রবীন্দ্রনাথের একটা গান আছে, আহা আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, শুনছেন গানটা? হ্যাঁ, রবীন্দ্রনাথের বাদ দিলে কিন্তু বাংলা সাহিত্যের অর্ধেক কেন মানে 60% নাই হয়ে যাবে। ব্যক্তি রবীন্দ্রনাথকে আপনি যা খুশি তাই করতে পারেন, অপছন্দ করতেই পারেন, কোনো কারণ বিষয়, কিন্তু সাহিত্যিক রবীন্দ্রনাথ কিন্তু বাংলার একটা সম্পদ, এটা মনে রাখতে হবে। বাংলা ভাষার সম্পদ। ঠিক আছে? বাংলা ভাষার, বাংলাদেশের না, কিন্তু বাংলা ভাষার সম্পদ কিন্তু রবীন্দ্রনাথ, এটা মাথায় রাখতে হবে। সেই হিসাবে সে বাংলাদেশের সম্পদ। কিন্তু এখন তাহলে একটু দেখেন, এখানে রবীন্দ্রনাথের গান আছে আহা আজিয়ে বসন্তে। ধরেন আপনি এখন চিন্তা করলেন রবীন্দ্রনাথ বহুত দিন আগে এই গান লিখে গেছে, আমি এই গানটা আমার মতো করে গাবো, তখন আপনি বলেন আহা আইজে বসন্তে কত ফুল ফোটে, বরিশাল আপনার বাড়ি, আপনি গাইতেই পারেন না? বলেন। বরিশালের মানুষরা আজই বলে না, আইস বলে। তারা কি বলে? আইস। আইস তুই আইস আমার বাড়ি, দেখতে মনে তো ঠ্যাং ভাঙ্গা হাতে ধরা মনে। হ্যাঁ, তাহলে তারা বলে আইস। তাহলে এখন খেয়াল করেন রবীন্দ্রনাথ বলছে আজি এ বসন্তে, এখন এই গানটা একজন বরিশালের মানুষ সে নিজের ভাষায় গাওয়ার জন্য বলতেছে আহা আইজ এ বসন্তে। তখন খেয়াল করেন আজি যখন বলতেছি, যখন আমি এখানে বললাম আজি, তখন দেখেন এখানে শেষে একটা রস্যই আছে না? আজি বললে আজি গোপন আছে কিনা একটা রস্যি, বুঝছেন? কিন্তু
যখন আমি আইস বললাম তখন কি শেষে ওই রশ্মিটা আছে? না, ওইটা মাঝখানে আগে চলে আসছে না, শেষেরটা আগে চলে আসছে। তাহলে এই যে শেষের রস্যিকার বা রস্যকার যদি আগে চলে আসে, অথবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি এরকম রস্যিকার বা রস্যকার উচ্চারিত হয়, রস্যি বা রস্যু, তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিত। বুঝতে পারছেন? তাহলে অপিনিহিতটা হলো পরের রস্যিকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়। যেমন আমি বললাম সাধু, তাহলে এই সাধু বললে শেষে একটা উ আছে না, রস্যকার আছে না, সাধু আছে। কিন্তু এটা আগের জামানায় এটাকে সাউদ বলা হতো। দেখেন, তাহলে এই উ, এই শেষের রস্যকারটা সাউদ যদি বলি, সাউদ মানেও সাধু, সাধু মানেও সাধু, তাহলে এই সাউদ যদি বলি তাহলে এই রস্যকারটা আগে চলে আসে। এটা এখন আর ব্যবহৃত হয় না, এটা এখন মনে করেন অপ্রচলিত ভাষা হয়ে গেছে। কিন্তু ওই যে যখন বানানো হয়েছে তো বহুত আগে, তখন ছিল, তাই উদাহরণটা দেওয়া আর কি। কিন্তু সব শব্দ হইতে বললাম না পরিবর্তনশীল, আস্তে আস্তে। কিন্তু সেই পরিবর্তন আমার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যেটা বলে সেটা হোক, ওই পরিবর্তন আমি আর এক ধরনের ভাষা ধার করে এনে পরিবর্তন করবো না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন অসমীকরণ। অসমীকরণ কি? একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন মাঝখানে স্বরবর্ণ যুক্ত করা হয় তখন সেটাকে বলা হয় অসমীকরণ। যেমন আমি যদি বলি সে ধপধপ করে পড়ে গেল, ধপ ধপ, ধপধপ করে আওয়াজ করে, কিন্তু এই ধপ আর ধপ একই স্বর, এই একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে এই দুইটাকে যুক্ত করে দিয়ে একটা স্বরবর্ণ দিয়ে যুক্ত করে আমি যখন বললাম ধপা ধপ, ধপধপ না বলে কি বললাম, ধপাধপ। তাহলে ধপাধপ যখন বললাম দেখেন মাঝখানে একটা স্বরবর্ণ যুক্ত হয়েছে এবং একই স্বরের পুনরাবৃত্তি আর হয় নাই। ছিল ধপ ধপ, দুইটা ধপ 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 ছিল, কিন্তু ওইটা হয়ে গেছে ধপাধপ। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর হয়ে গেছে, মাঝখানে যে স্বরবর্ণ যুক্ত, এটাকে বলা হয় হচ্ছে অসমীকরণ। এরপরে দেখেন আছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, তাহলে এই শব্দের সাথে এতক্ষণ একটু যদি ভাঙেন তাহলে দেখেন এর সাথে এর পড়া হয়ে গেছে, কাম শেষ। পড়াটা কিরকম? আমরা বললাম যে এই টপিকটার নাম হচ্ছে স্বর সংগতি। স্বর মানে তো আমরা এতক্ষণ শিখলাম যে স্বরবর্ণ, আর সংগতি মানে কি বলেন তো? হ্যাঁ, সংগতি মানে হচ্ছে মিল, তাই না? তার মানে এই স্বর সংগতি মানে কি? হ্যাঁ, এই তো পেরে গেছেন, এই তো টপিক পড়া শেষ, বুঝে গেছেন। তাহলে স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরবর্ণের মধ্যে একটা মিল সাধিত হবে। সেই মিলটা কিরকম হয়? একজন একা একা বসে বসে মানে মিল হয়? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, তাই না? তাহলে একা একা মিল হয়, সে তো আরেকজনের সাথে মিলতে চাচ্ছে, মনের মানুষের সাথে। একা একা তো মিল হয় না, মানে আরেকজনের সাথে মিশতে হবে, না মিশলে তো আর এই মিলনটা হচ্ছে না। তাহলে স্বরবর্ণ এরকম তাদের মধ্যে একটা আন্তঃপ্রেম প্রীতি করতেছে, ওরা বলতেছে যে এই তুই আর আমি একসাথে যাবো, যে আমরা একটু মোটামুটি পরিবর্তন হবো। দেখেন না ওই যে মানুষ যখন প্রথম প্রথম প্রেমে পড়ে, বা যে কোনো সময়, প্রথম প্রথম কি যে কোনো সময় পরকিয়া করলেও প্রেমে যদি পড়ে, তাহলে দেখবেন তাদের মধ্যে কিন্তু একটা হালকা পরিবর্তন চলে আসে আর কি। হ্যাঁ, মানে তুমি এটা পছন্দ, সে পছন্দ করে সকাল 7টার সময় ঘুমের ওঠা, কিন্তু মনে করেন যে একজন ঘুমের ওঠে সকাল 10টায়, তাহলে বলে দেখো তুমি যদি কালকের থেকে সকাল 7টায় ঘুমের উঠে জগিং না করো তোমার সাথে আমার ব্রেক ডাউন। তাহলে এখন যে সকাল 10টায় ঘুমের থেকে উঠতো, ও এখন ওর সাথে মিল রাখার জন্য, রিলেশন রাখার জন্য ও কি করবে বলেন তো? সকাল 10টায় ঘুমের থেকে উঠবে নাকি অভ্যাস পরিবর্তন করবে? তাহলে দেখেন একজনের প্রভাবে আর একজন অভ্যাস পরিবর্তন করে এই আপনারা মনে হয় অভ্যাস ভালোই পরিবর্তন করছেন লাইফে, ভালো অভিজ্ঞতা দেখতেছি। না তো বললেন না, কেউ তো বললেন না যে না অভ্যাস পরিবর্তন করবো না, বরঞ্চ ওইটারে আমি 10টা পর্যন্ত ঘুমায় রাখবো, তা তো বললেন না। ভালোই অভিজ্ঞতা আছে দেখতেছি আপনাদের। ভালো অভ্যাস তো গ্রহণ করতে হবে, যেটাই হোক। অবশ্যই। আমাদের টিচারদের কি 10টা পর্যন্ত ঘুমানো মানে দুঃস্বপ্নের ভালো অভ্যাস তো পরিবর্তন করতে গেলে খারাপ অভ্যাস তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। না তাহলে ঠিক আছে, এরকম হয় না যে থাকলে, হ্যাঁ আমি আমার মতন, মাই লাইফ মাই রুল, হব না পরিবর্তন, হতে পারে না। তাহলে সব জায়গায় ওই সমস্ত জিনিস খাটে না আর কি। হ্যাঁ, কিছু জায়গায় পরিবর্তন হতে হয়, তা শব্দগুলো স্বরবর্ণগুলো এরকম ব্যঞ্জন বর্ণও করে, তা এরা এরকম একজন আরেকজনের সাথে মিলে পরিবর্তন করে। তো এই যে পরিবর্তনটা হয়, এই বললাম যে হয় আমার কারণে তুমি হবা, না হয় তোমার কারণে আমি হব, কিন্তু পরিবর্তন একটা আসবেই যখন আমরা মিল হব।
একসাথে যখন থাকবো তখন একটা পরিবর্তন আমাদের ভিতরে আসবেই। এই পরিবর্তনটা 5 রকম ভাবে হয়, বুঝতে পারছেন? এই 5 রকম ভাবে কি কি? প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য, আর হচ্ছে চলিত বাংলা। তাহলে প্রথমে আমরা দেখব প্রগত। একটু বইয়ে আপনারা নোট করে রাখেন, লিখে রাখেন। প্রগত মানে হচ্ছে প্রথমের কারণে আগত। তুই লেখেন, প্রগত মানে প্রথমের কারণে আগত, অর্থাৎ পাশাপাশি যে দুইটা বর্ণ থাকবে বা একাধিক থাকতে পারে, কিন্তু প্রথম বর্ণের কারণে যে পরবর্তী বর্ণের পরিবর্তন, এটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। তাহলে প্রগত মানে কি? প্রথমের কারণে আগত। তাহলে প্রগত মানে হচ্ছে প্রথমের কারণে আগত, অর্থাৎ প্রথম বর্ণের কারণে পরবর্তী বর্ণের পরিবর্তন। আচ্ছা, এরপরে পরাগত মানে হচ্ছে পরের কারণে আগত, অর্থাৎ পরের বর্ণের কারণে আগের বর্ণের পরিবর্তন হয়ে যাওয়া। ঠিক আছে? পরের বর্ণের কারণে আগের বর্ণের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে পরাগত। আর মধ্যগত মানে হচ্ছে মাঝের বর্ণটা পরিবর্তন হবে, দুই পাশে দুই বর্ণ চাপ দিবে, দিয়ে মাঝখানটাকে বলবে তুই যদি আমাদের মধ্যে থাকতে চাস তাহলে আমাদের মতো হয়ে থাকা লাগবে, নাহলে তোর আউট। ও মাঝখান থেকে সেই ভয়ে কি হয়, ও দুই পাশে যেরকম আছে ও সেরকম ভাবে পরিবর্তন হয়ে যায়। আর অন্যান্য যেটা, এটা হচ্ছে যে কে যে কার কারণে পরিবর্তন হয়েছে আমরা জানি না, বুঝতে পারি না, কে কার কারণে হয়েছে কোনো মিল নাই। আর চলিত বাংলা কি? চলিত বাংলাটা হচ্ছে কোনো নিয়ম কানুন নাই, বানানো হয়েছে তো হয়েছে, ব্যাস। ওই গ্রামার যখন বানানো হয়েছে তখন তার নিয়ম কানুন খুঁজে পাইনি আর, ঠিক আছে, দেওয়ার মতন। তার চলিত বাংলাটা হচ্ছে যে পরিবর্তন করতে হবে তাই পরিবর্তন করতে হবে, সহজ কথা, শেষ। মানে কে কার কারণে কখন কিসে হয়েছে জানি না, ওইটা আছে তাই আছে, মুখস্থ করতে হবে। ওর সাথে যদি আর একটা মিলে যায় তাও তুমি এইটাকে ওটার সাথে মিলাইতে পারবে না। এটা হচ্ছে চলিত বাংলা স্বরসঙ্গতি। তাহলে এখন দেখেন প্রগতর আমরা কয়েকটা উদাহরণ দেখি। যে মূলা, এখান থেকে পরিবর্তন হয়ে গেছে মু লো। তাহলে খেয়াল করে দেখেন, প্রথম বর্ণের রস্যকার ঠিক ছিল, পরের বর্ণে দেখেন রস্যকার কিন্তু ঠিকই আছে, কিন্তু এইখানে মূলা ছিল, আকার ছিল। এই রস্যকারে লকে বলতেছে যে তোর আমার মতো পরিবর্তন হতে হবে, তোর পরিবর্তন হওয়াই লাগবে। তখন ও আকার বাদ দিয়ে ওকার হয়ে গেছে। তাহলে মূলা থেকে হয়ে গেছে মূল, মানে প্রথম বর্ণ কিন্তু ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে এই পরের বর্ণ। তাহলে এটার নাম হচ্ছে প্রগত। আচ্ছা, এরপরে হচ্ছে পরাগত। তাহলে পরাগতটা কি? পরাগত হচ্ছে শেষে পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন দেশি থেকে পরিবর্তন হয়ে গেল দিশি। তাহলে খেয়াল করে দেখেন দেশি আর দিশি। এখন এইখানে দেখেন শেষের বর্ণ কিন্তু ঠিকই আছে, রস্যিকারই আছে, কিন্তু প্রথম বর্ণে এখানে একার ছিল, এই রস্যিকার এর জোর জুলুম করে চাপায় দিয়ে এই একারে রস্যিকার বানায় দিচ্ছে। তার মানে এখানে পরের বর্ণ ঠিক আছে, প্রথম বর্ণ পরিবর্তন হয়ে গেছে। আর মধ্যগত বলছিলাম মাঝেরটা পরিবর্তন হবে, যেমন মনে করেন বিলাতি, এখান থেকে পরিবর্তন হয়ে গেছে বি লি তি। তাহলে দেখেন এই শেষের দুইটা ঠিক আছে, মাঝের লয় আকাশ ছিল, লয় রস্যিকার হয়ে গেছে, বিলাতি থেকে বিলিতি হয়ে গেছে। আর অন্যান্য যেটা বললাম, অন্যান্যটা হচ্ছে যে কে যে কার কারণে পরিবর্তন হয়েছে আমরা কেউ বলতে পারতেছি না। ব্যাপারটা ছিল এরকম, মোজা, মোজা এটা মোটামুটি শুদ্ধ মানুষ একটু, যারা বড় লোক তারা একটু শুদ্ধ শুদ্ধ ভাবে হয়তো মোজাটা বলবে, হ্যাঁ। কিন্তু যারা আমার মতো গরিব তারা এসে বলবে মুজোটা দিয়ে দিই, আমাকে এলাকার ভাষা, বুঝছেন, আমাকে খুলনার ভাষা, খুলনা নড়াইল সাতক্ষীরা যাই বলেন, তো আমার মুজোটা একটু দিয়ে দিই, এনে নিয়ে আয়। তাহলে এখন যে বড় লোক সে বলছে মুজাটা নিয়ে আসো তো, কোথায় আছে? আর আমার মতো গরিবরা বলছে মুজোটা নিয়ে আয়, কোয়ানে আছে? তাহলে এখন দেখেন মোজা হয়ে গেছে মুজো। তাহলে এর কোনটার সাথে কোনো মিল আছে দেখেন তো, মোজা আর মুজোর মধ্যে? না ভাইয়া, মিল নেই। তাহলে এটার নাম হচ্ছে অন্যান্য। ঠিক আছে, এরপরে হচ্ছে চলিত বাংলা। চলিত বাংলা বলছিলাম এখানে কোনো রুল খাটানো যাবে না, ডাইরেক্ট টানা মুখস্থ করতে হবে। যার কোনো রুল নাই সেটাকেই গ্রামারের ভাষায় বলা হয় বিশেষ নিয়মে সাধিত বা চলিত বাংলা আর কি। তার মানে বাংলায় যেভাবে ব্যবহার করা হচ্ছে সেইভাবে। এখন দেখেন একটু আগে মূলামূল বলছিলাম প্রগত, ঠিক আছে, তাই বলছিলাম না, প্রগত বলছিলাম না, কিন্তু আমি ঠিক অনুরূপ ভাবে একটা উদাহরণ দিলাম, চুলা থেকে চুলো। দেখেন হুবহু এটার সাথে মিল আছে না? মূলা মূলো, চুলা চুলো, হুবহু মিল আছে না পরিবর্তনে? কিন্তু এইটাকে প্রগত বললেও এটাকে বলতে হবে চলিত বাংলা। তার কারণ কি, এটা চলিত বাংলা হিসেবে বইতে লেখা আছে, তাই পরীক্ষায় এটা থেকে প্রশ্ন বেশি আসবে আপনারা পেছানোর জন্য।
আপনি দেখবেন আরে প্রথম বর্ণ ঠিক আছে, পরের বর্ণ পরিবর্তন হয়েছে, আমি মেরে দিই, এটা প্রগত স্বরসঙ্গতি, তাহলেই ব্যাপারটা ভুল হয়ে গেল। কারণ এটা দেখেন, এই যে বইটা একটু খেয়াল করেন, এখানে যে কটা দেওয়া আছে, এই যে চলিত বাংলা মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে, হ্যাঁ, তারপরে মুড়া মুড়ো, চুলা চুলো, উড়ুনি উড়নি, এখনি এখুনি, এগুলো মুখস্থ করে রাখবেন। এগুলো আছে তাই আছে, কেন আছে কত প্রশ্নের দরকার নেই। আচ্ছা, এরপর এটা কোন বই স্যার? 9-10 এর বই বলছি তো, এই টপিকটা 9-10 এর বই থেকে, আর কোনো জায়গা থেকে না, এই টপিক 9-10 এর বই থেকে করতে হবে। আচ্ছা, এরপর দেখেন সপ্তকর্ষ বা স্বরলোপ, মানে স্বরবর্ণ লোপ হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন যে থাকবে না, পড়ে যাবে। যেমন আদি, শুরুর থেকে পড়ে যাবে, মানে অলাবু থেকে লাবু, তার মানে শুরুর অটা পড়ে গেছে। এই যে আমরা এখানে বললাম যে শব্দটা ছিল অলাবু, সেখান থেকে হয়ে গেল লাবু, তাহলে খেয়াল করে এই যে অটা কিন্তু আর এখানে নাই। এরপর হচ্ছে মধ্য স্বরলোপ, মানে মাঝখান থেকে থাকবে না, যেমন অগুরু, অ গুরু থেকে হয়ে গেছে হচ্ছে অগ্রু, ঠিক আছে। এরপর হচ্ছে অন্ত স্বরলোপ, ওই যে মানে একটু আগে যেটা বলছিলাম, যেমন বললাম যে আশা, সেখান থেকে বললাম আশ, তাহলে আশা থেকে আশ হয়ে গেল। আশা, সেখানে একটা আ ছিল, এই আশ বললে শেষে আর আটা থাকতেছে না, কিন্তু অর্থ একই, তাহলে এটা হচ্ছে অন্ত স্বরলোপ, মানে শেষ থেকে স্বরবর্ণ লোপ হয়ে গেছে। এরপর ধ্বনি বিপর্যয়, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনে পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন ইংরেজিতে বাক্স, বাংলায় বাক্স, জাপানি রিক্সা, বাংলায় রিস্কা। সমীভবন, দেখেন শব্দের দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করা, মানে এখানেও সেই পরিবর্তন হওয়া। দুটা ভিন্ন ভিন্ন জিনিস আসবে, কিন্তু একজনের সাথে একজন মিশতে যাবে, যেই মিশে গেলা কোনো কারণে, আর অমনি পরিবর্তন, আর অত্যাচার জীবনের শুরু, তোমার কাছে এসে আমার জীবন শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে সেই অবস্থা আর কি, সমীভবন। দেখেন তাহলে যেমন জন্ম থেকে এখানে ছিল হচ্ছে জন্ম, এখান থেকে আমরা বললাম জন্ম, এই তো জন্মের ঠিক নাই, এটা বরিশাল অঞ্চলের মানুষ, বদিকের মানুষ বলে। আর জন্ম শুদ্ধ বাংলা বলবে এই তো জন্মের ঠিক নেই, এটা বলবে যারা বড় লোক, তারা যারা গরিব তারা বলবে হ্যাঁ তোর জন্মের ঠিক নেই, এই কথা বলিস। তাহলে এখন খেয়াল করে দেখেন, এই যে এই ন আর ম ছিল, এই ম প্রভাব খাটায় মাস্তানি করে এই নটাকেও ম বানায় দিছে, জন্ম বানায় দিছে, ঠিক আছে। তো এরকম পরিবর্তন তিন রকম, প্রগত, ওই যে বলছিলাম প্রথমের কারণে আগত, যেমন চক্র থেকে চকক, দেখেন চক্র, সেখান থেকে হয়ে গেছে চকক। ক আর র ছিল, এই ক এরে বলতেছে, র রে বলতেছে, র ফলা মানে র, যে তোরা র থাকা দরকার নাই, তুইও ক হয়ে যা, তখন চকক হয়ে গেছে। পরাগত, যেমন তৎ প্লাস জন্য, তৎজন্য, দেখেন ওইখানে প্রথম যে খণ্ড ত ছিল তকে জ বানায় দিছে। অন্যান্য, সত্য থেকে সত্য, সত্য মানেও তা, সত্য মানেও তাই, একটা সংস্কৃত ভাষায় ব্যবহার করা হয়, একটা প্রাকৃত ভাষা, মানে ওটা পরিবর্তন হয়ে যা হয়েছে। এরপরে বিষম ভবন, দুটো সমবর্ণের একটা পরিবর্তনকে বিষম ভবন বলে। যেমন শরীর থেকে শরীর, তাহলে আমরা বললাম যে শরীর, এখান থেকে হয়ে গেল শরীর। মানে রাজশাহীর অঞ্চলের দিকে, রাজশাহী পাবনা এই অঞ্চলের দিকে মানুষ শরীরই বলে, বুঝছেন, কিন্তু আমাদের এই সমস্ত এর দক্ষিণাঞ্চলে এদিকে তারা বলে শরীর। আবার এই শরীরে বরিশাল অঞ্চলের দিকে মানুষ বলে গা, তো গা গতরে কাপড় নাই, ঠিক আছে। তাহলে এই যে দুইটা সমবর্ণের একটা পরিবর্তন, এটাকে আমরা বলবো বিষমীভবন। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব মানে দুইবার, ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণ, তার মানে ব্যঞ্জন বর্ণ দুইবার হবে, যেমন পাকা থেকে পাক্কা, কয় ক দুইবার হচ্ছে। ব্যঞ্জন বিকৃতি, তার মানে বিকৃত হয়ে যাবে, যেমন কবাট, দরজার কবাট, একটু গরিব হলে সে কবাট বলে, আর যখন সে একটু বড় লোক হয়ে যায়, শহরে আসে, তখন সে বলে কপাট, তাহলে এই ব প হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। এরপরে ব্যঞ্জন চ্যুতি, চ্যুতি মানে হচ্ছে পড়ে যাওয়া, যেমন বউ দিদি, ঠিক আছে। একটা গান আছে না, শুনছেন আপনারা এই বউ দিদি নিয়ে, আছে কোনো গান আছে? আছে মনে হয় স্যার, একটু শুনছিলাম। কিরকম শুনে বলেন তো দেখি একটু। স্যার আমাদের বহুত দিদি মনে আছে। বউ দিদি মনে আছে, আর কিছু মনে নাই? কি মিথ্যা কথা, ওই একটা গান আছে না, বউ দিদি গো আমার আই বুড়ো নাম আজ ঘুষলো না, হ্যাঁ। তাহলে এখন খেয়াল করে দেখেন, সে বউ দিদিরে বলতেছে যে আমার আই বুড়ো নাম আজও ঘুরছিল না। যাই হোক, এই বউ দিদি এইটাকে আমরা বললাম
বৌদি। ঠিক আছে, তাহলে এটাকে বলছি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। তার মানে দেখেন চ্যুতি মানে পড়ে যাওয়া, এই একটা দি পড়ে গিয়ে শুধুমাত্র বৌদি হয়ে গেছে। এরপরে অন্তর্হতি। অন্তর্হতি পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, অর্থাৎ কোনো ব্যঞ্জন ধ্বনি যদি নাই হয়ে যায় তাহলে সেটাকে বলবো অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা। অভিশ্রুতি। অভিশ্রুতিটা কি? দুইটা পরিবর্তন। প্রথমবার হচ্ছে অপিনিহিত নিয়মে পরিবর্তন হবে, পরের বার সেটাকে আরো একবার পরিবর্তন করব, সেটাকে বলা হবে অভিশ্রুতি। শুধু এইটুকু মনে রাখবেন, প্রথমে পরিবর্তন হবে অপিনিহিতের মতো, মানে রস্যিকার বর্ষকারটা আগে আসবে, তারপরে আরেকবার দ্বিতীয় পরিবর্তন হবে। যেমন একটু উদাহরণ দিয়ে বলে দেখাই দিচ্ছি, একটু বুঝে নেন। যেমন দেখেন শুনে। এই শুনে শব্দটা আগে ছিল হচ্ছে শুনিয়া, তবে শুনিয়া থেকে হয়ে গেল শুনে। কিন্তু এই শুনিয়াটা মাঝখানে আরেকবার পরিবর্তন হয়েছে। দেখেন পরিবর্তনটা এরকম হয়েছে, প্রথমে ছিল শুনিয়া, পরে এইটা হয়ে গেছে, পরিবর্তন হয়েছে শুই নিয়া, তারপরে ফাইনালি পরিবর্তন হয়ে গেছে শুনে। তাহলে দেখেন এই যে শুনিয়া শুনি বললে শেষে ই থাকে, সেই ইটা এখানে আগে চলে আসছে। শুই নিয়া মানে উপনিহিতের মতো একবার পরিবর্তন হয়েছে, তারপরে হয়ে গেছে শুনে। কিন্তু এই পরিবর্তনটা এখন ব্যবহৃত হয় না, বা এটা মানে কেউ যদি বলেও, ব্যবহৃত যদি হয়ও, তারপরে এইটা মাঝখানে আনা লাগে না, সরাসরি শুনিয়া থেকে শুনে হয়ে গেছে। কিন্তু আসলে শুনিয়া থেকে শুনে হওয়ার মাঝে সে একটা রাস্তা পাড়ি দিছে, সেই রাস্তাটা ছিল হচ্ছে শুইনিয়া, মানে উপনিহিতের নিয়মে পরিবর্তন। এরকম বলিয়া থেকে বলে, তাহলে বলিয়া এটা পরিবর্তন হয়েছে বইলিয়া, বইলিয়া থেকে হয়ে গেছে বলে। ঠিক আছে, এরপরে আছে দেখেন রকার লোক, মানে রকার থাকবে না, যেমন তর্ক তক্ক, এই পর্যন্তই, এরপরে আর কিছু নাই। এইটুকু গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আছে আমাদের নত্য সত্য বিধান সন্ধি, আগামী দিন এই দুটো টপিক পড়া হবে। আচ্ছা গতদিন মনে হয় আপনাদের পরীক্ষার প্রশ্ন দেয়নি, তাই না? দিছিল গত এই বৃহস্পতিবারে, গতকালকে কি পরীক্ষা পাইছিলেন, প্রশ্ন পাইছিলেন? আচ্ছা ইংলিশ গ্রামারের পরীক্ষা হয়েছে তার মানে, তাই তো? আচ্ছা আমাকে বললো নাকি প্রশ্ন দেয়নি নাকি, যাই হোক, তাহলে পরীক্ষা যদি হয় তাহলে তো গুড। তাহলে এই সপ্তাহে ধ্বনি পরিবর্তনের ধ্বনি তত্ত্বের পরীক্ষা হবে, আর আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে নত্য সত্য বিধান আর সন্ধি, এই দুইটা একসাথে কভার করা হবে। নত্য সত্য বিধান তো সহজ, ছোট্ট একটা জিনিস, একবার দেখা দিলে পারবেন, ছোট্ট একটা জিনিস। সন্ধিটাও হচ্ছে, মনে রাখেন আপনি যখন স্টুডেন্টকে শিখাবেন সেটা একটা ভিন্ন জিনিস, তখন আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলে শিখাবেন। কিন্তু যখন আপনি মনে করেন যে শেখানোর জন্য পড়া একটা, আর চাকরি পাওয়ার জন্য, তখন আপনাকে কি করতে হবে, সারা দুনিয়ার আগামাতা মুখস্থ করার ডাইরেক্ট দরকার নেই, ওইখান থেকে আপনাকে একটু গবেষণা করে যে জিনিসগুলো পরীক্ষাতে আমার বেশি আসে সেগুলো আমার মুখস্থ করতে হবে, সেগুলো আমার পড়তে হবে। তো এই সন্ধি থেকে মূলত আমরা ওই টপিকগুলোই দেখবো। যদিও আপনার বইতে দেখেন আমরা বিস্তারিত সুন্দর করে আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ, সুন্দর করে বই দেখেন, নত্য সত্য বিধান সন্ধি পাশাপাশি দেওয়া আছে এবং খুব সুন্দর করে আলোচনা করা আছে। ওটা আপনার শেখার জন্য, বিস্তারিত করার জন্য, কিন্তু পরীক্ষায় ঠিক কতটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ সেইটুকু কালকে আলোচনার মাধ্যমে বলে দেব। যেমন যেগুলো বিশেষ নিয়মে সাধিত আছে, যেগুলো চলিত বাংলা আছে, হ্যাঁ, এই এইগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। কিছু হকার আছে, কিছু রকার লোপের সন্ধি আছে, এইগুলো হচ্ছে মানে মনে করেন যে কোনো পরীক্ষা যদি আপনি দিতে চাই কম্পিটিটিভ, সেই পরীক্ষায় এগুলো আবার বেশি আসবে। আর নত্যবিধান সত্যবিধান থেকে হচ্ছে আমার মনে করেন কতগুলো স্বভাবতই মধ্যাহ্ন ন হয়, স্বভাবতই মধ্যাহ্ন স হয়, তারপরে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে সত্যবিধানের একটা পরিবর্তন আছে, ওইটা থেকে প্রশ্ন পরীক্ষায় বেশি হয়। যেমন পরিষ্কার পুরস্কার, এই যে রুলটা আছে, এই রুলটা আমার নিজেরও যখন পড়াচ্ছি তখন আমি টানা সুন্দর পড়ায় দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি টাইপ করতে যাই কম্পিউটারে তখন বোঝা যায় যে আমার মতো অশিক্ষিত আর মূর্খ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ঠিক আছে, পড়ার সময় অন্য সময় খুব ভালো পারি, কিন্তু নিজে টাইপ করতে গেলে বা নিজে লিখতে গেলে তখন যে কনফিউশন বাদে,
হায় হায় এটা কি হবে, তখন বোঝা যায় যে আমি পৃথিবীর সবচেয়ে বড় অশিক্ষিত ব্যক্তি, মূর্খ ব্যক্তি, এর মতো মূর্খ আর নাই। এটা হচ্ছে নিচে যখন লিখতে দেওয়া হয়, টাইপ টেপ করতে দেওয়া হয়, তখন বোঝা যায় আর কি। তো এই রুল থেকে নত্যসত্য বিধানের পরীক্ষার প্রশ্ন বেশি আসবে, যেটা বলে দিলাম। এইগুলো আগামীকালকে মোটামুটি একটা ক্লাসে আলোচনা করে দিব, নত্যসত্য আর সন্ধি। তাহলে ধ্বনিতত্ত্ব, নত্যসত্য, সন্ধি, এটা হচ্ছে এই বৃহস্পতিবারের পরীক্ষা হবে আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।